আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো চলো আমরা আজকে গাইডলাইন সেশনটা শুরু করি। যারা গাইডলাইন ভিডিওগুলোতে বা এই সেশনগুলোতে কথাবার্তা বলে এদের ম্যাক্সিমামেরই চান্স হয়ে যায় এবং খুব ভালো ভালো জায়গাতে চান্স পায়। এমন না যে বাকিরা পায় না, বাকিরাও পায়। বাট যারা এই টাইপের সেশনগুলোতে অ্যাটেন্ড করে বা যাদের হচ্ছে এই টাইপের ছোট ছোট প্রশ্নগুলো এগুলা নিয়ে যাদের আগ্রহ থাকে এবং কাজ করে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের ভিতরে থাকে, তারা অনেক ভালো করে। তো সেই দিক দিয়ে চিন্তা করলে তোমরা হচ্ছে ওই 10-11 জন বা 12 জন যারা হচ্ছে এই দিক দিয়ে একটু হলেও আগ্রহী, ভালো করবা এবং নিজেদের প্রবলেমগুলো পয়েন্ট আউট করতে পারবা। বিকজ তোমরা লাইফে প্রথমবার অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, আর আমি কিন্তু 5 বছর ধরে অ্যাডমিশন টেস্ট পড়াচ্ছি। আমি 20 পড়িয়েছি, 21 পড়িয়েছি, 22 পড়িয়েছি, 23, 24, এখন তোমরা 25 পড়তেছো। সো একটু হলেও আমার অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে কাজে লাগাইতে পারলে তোমরা ভালো করবা। তো তোমরা হচ্ছে ওই লাকি 13-14 জন যারা আসলেই ভালো করার মন মানসিকতা নিয়ে সেশনে জয়েন করছো। আমার খুব ভালো লাগছে, তোমাদের সাথে কথা বলবো অনেক বিষয়ে। পুরা সেশনটা আমি রেকর্ড করব, এই রেকর্ডগুলা তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। তোমরা এই কথাগুলা যারা পরে জয়েন করবে না তারাও শুনতে পারবে। এখান থেকে ভালো ভালো যে সমস্ত কথাবার্তাগুলো আসবে ওই কথাবার্তাগুলো আমরা ট্রাই করব যে ইউটিউব বা ফেসবুকে শেয়ার করা, যেগুলো হচ্ছে যে তোমাদের জন্য হেল্প হয় আর কি। যারা যারা এভাবে আমাদের সাথে জয়েন করছে তাদের জন্য হেল্প হয়, সব মিলায়। তো তোমরা হচ্ছে এক এক করে আমাদের প্রশ্ন করবা। হ্যাঁ, এক এক করে প্রশ্ন করবা। এখন তোমরা প্রথমে যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রেইজ করবা। আমি হচ্ছে যেগুলো আগে আসবে ওগুলা নাম নিতে থাকবো। ট্রাই করবা কোশ্চেন করার সময় কোশ্চেনগুলো যতটা সংক্ষেপে করা যায়, কনটেক্সট যতটা সংক্ষেপে বোঝানো যায়। আর দেখা যায় কি বারবারই কোশ্চেনগুলো রিপিট হয়। আমি আমার বিগত 3-4 বছর এক্সপিরিয়েন্স থেকে বলছি, একই কোশ্চেন বারবার রিপিট হয়। সো দেখবা অনেক ক্ষেত্রে প্রথম 2-3 জন প্রশ্ন করার পর ওগুলার উত্তর থেকেই তোমার মনের 90% কনফিউশন চলে যাবে। এরপরও যেই কনফিউশনগুলো থাকবে ওগুলা করবা, জিজ্ঞেস করবা। ধরো একটা বিষয় নিয়ে অলরেডি অনেক বৃহত্তর 8 মিনিট 10 মিনিট ডিসকাশন হয়ে গেছে, ওইটা নিয়ে আবার রিপিট কোশ্চেন করবা না। করলে হচ্ছে যে দেখা যাবে কি আমাদের টাইম ওয়েস্ট হবে, আমরা প্রত্যেককে ফ্লো দিতে পারবো না বা প্রত্যেকের কনফিউশনগুলো ক্লিয়ার করতে পারবো না। তো এই কয়েকটা আমাদের মিটিংয়ের আগের রুলস অ্যান্ড রেগুলেশনস থাকলো। তাছাড়া আমরা ফ্র্যাঙ্কলি ডিসকাশন করতে পারি। তুমি এনি টাইপস অফ জিনিসপত্র এখানে শেয়ার করতে পারবা। যদি আমাদের মনে হয় যে না আমরা আসলে এই জিনিসপত্রগুলো নিয়ে এখানে ডিসকাশন করার জন্য উপযোগী, আমরা করব, কোনো সমস্যা নেই। বাট ট্রাই করবো যে আমরা ঘন্টাখানিক থাকার, আমরা খুব বেশি থাকবো না। কারণ আমি অলরেডি আজকে 6 ঘন্টা ক্লাস নিয়ে ফেলছি, বুঝছো, মানে আমার গলার অবস্থা শেষ। সো তারপরেও আমি তোমাদের সাথে ট্রাই করতেছি, বিকজ আমরা অলরেডি 2টা চ্যাপ্টার পড়ে ফেলছি। তোমাদের সাথে কথা বলা এবং ফিডব্যাকটা দরকার, না হলে তোমাদের অ্যাডমিশন সিজন ভালো যাবে না কখনোই। তো এই জন্য 2টা চ্যাপ্টার শেষ করে আমি 3 নম্বর চ্যাপ্টার শুরুর আগে তোমাদের সাথে এই মিটিংটা অ্যারেঞ্জ করার সিদ্ধান্ত নিলাম। তো আমাদের ভিতরে প্রথম কথা বলবে কে? একজন হ্যান্ড রেইজ করছিল, পরে মেবি আবার করে ফেলছে। যারা যারা কথা বলবা তোমরা হ্যান্ড রেইজ করতে পারো। রিয়াদ হচ্ছে আমাদের প্রথম, বলো। হ্যাঁ রিয়াদ বলো। হ্যাঁ, বলতে চাচ্ছি যে আপনি যে 2টা অধ্যায় এই 2টা অধ্যায় আমার কোনো সমস্যা নেই, আমি পারফেক্টলি করতে পারছি। সমস্যাটা হচ্ছে যে আমি যখন হ্যান্ড ক্যালকুলেশনে যাচ্ছি, হ্যান্ড ক্যালকুলেশনে গেলে আমার টাইম অনেক, আর আমি চর্চা এক্সাম দিই, তো চর্চা এক্সাম দিতে গিয়ে আমি কখনো কোশ্চেন শেষ করতে পারছি। এখন দেখা যাচ্ছে যে শেষে আমাদের ইজি কোশ্চেন গুলো ছিল, আমি ইজি কোশ্চেন গুলো কোনো কাজও করতে পারছি। এখানে আমার মার্কও কমে যাচ্ছে, আবার হ্যান্ড ক্যালকুলেশন না করে আমি ক্যালকুলেটর ইউজ করতে পারছি। এখন আমি তো ভার্সিটি দিব, ইঞ্জিনিয়ারিং দিব না, এখানে সমাধান হচ্ছে। ওকে, দেখো হ্যান্ড ক্যালকুলেশন এমন একটা জিনিস, এটা তুমি একবারে অ্যাডজাস্ট করতে পারবো না। হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে প্রথম থেকেই তুমি প্রবলেম ফেস করতেছো। এর কারণ হচ্ছে এইবার আমাদের চ্যাপ্টার সিলেকশন। আমরা কখনোই পরিমাণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন দিয়ে শুরু করি না। আমরা শুরু করি সবসময় গুণগত রসায়ন বা মোলের পর্যাবৃত্ত ধর্ম দিয়ে শুরু হয়। তো যেটা দিয়ে শুরু হয় ওগুলাতে জেনারেলি ম্যাথ থাকে না। ফলে দেখা যায় কি ওইগুলা দিয়ে শুরু করলে কনফিডেন্সটা এমনি বুস্ট আপ হয়। এরপরে যে পরীক্ষার আগ মোমেন্টে যে এই টাইপের ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলো আগে পড়া হতো, তখন পরীক্ষার আগে যে আমরা হ্যান্ড ক্যালকুলেশনের জন্য অ্যাডজাস্ট করতাম, তখন আমাদের হ্যান্ড ক্যালকুলেশনের ভিডিওসগুলো আসতো, ক্লাসেসগুলো আসতো। এখন তোমার হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে এই সমস্ত প্রবলেমগুলো ফেস করার বিষয়ে রিজন হচ্ছে চ্যাপ্টার সিলেকশন। এবার তোমাকে
তোমাকে বলি, তুমি আগে কখনো হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে যেহেতু চিন্তা করো নাই, হুট করে এখন তুমি একদিনে হ্যান্ড ক্যালকুলেশনে বস হয়ে যাবা না। মাথায় রাখবা, যখন তোমার সামনে যেই ম্যাথগুলো আসবে ওই ম্যাথগুলো তুমি এতবার নিজে নিজে প্র্যাকটিস করা ট্রাই করবা, যাতে ওইগুলা পরবর্তীতে রিপিটেটিভ আসলে বা সিমিলার টাইপের জিনিস আসলে তোমার যেন হ্যান্ড ক্যালকুলেশন একদমই না বাঁধে। তুমি আমার ক্লাসে দেখবা, যারা আমার সলভ ক্লাস করে ওরা ভালো জানে, তোমরা তো মোটামুটি মডারেট লেভেলের কোয়েশ্চেন সলভ দেখো, বাট যারা সলভ ক্লাস করে ওরা দেখো, ওদের যেহেতু শুধু সলভ করানো হয়, আমার ম্যাক্সিমাম 95% কোয়েশ্চেনের ক্যালকুলেশন মিলে যায়, অ্যাকুরেসি খুবই হাই। এখন তোমার প্রশ্ন হবে, ভাই আপনি কি আপনার অ্যাডমিশনের সময় এমন পারতেন? আমি মোটেও এমন পারতাম না। আমি 2 বছর পড়ানোর পর একই জিনিস 8 বার 10 বার সলভ করার পর তারপর আমার মাথায় এই লেভেলে কাজ করা শুরু করছে। সো তুমি এখন কেবলমাত্র শুরু করছো, তোমার ইনিশিয়ালি কখনোই হ্যান্ড ক্যালকুলেশন অনেক হাই লেভেলের ভালো হবে না। তাহলে ভালো হবে কোন সময়? আমি তোমাকে একদম ইয়াকে বলি, একদম হচ্ছে খুলে বলি, জিনিসটা হচ্ছে তুমি এখন থেকে শুরু করলে মিউট করতে পারো সৈকত, যারা কথা বলবে কেবলমাত্র তাদেরটা আনমিউট থাকবে এবং তারা প্রশ্ন করা হয়ে গেলে আবার আনমিউট করে ফেলবে, এই মিউট করে ফেলবে, যাতে সাউন্ডটা না আসে, আমার সাউন্ডটাই যায়। সৈকত তোমারটা মিউট করো। ঠিক আছে ভাই। ওকে, যারা কথা বলবে কেবল তারা আনমিউট করবা, করে কথা বলবা, তারপর আবার মিউট করে ফেলবা, কারণ এটা রেকর্ড হইতেছে, তো নয়েজ আসলে রেকর্ডিংয়ে এটা বাজে শোনায়। যদি আমি শুধু শুনতাম তাহলে ব্যাপার ছিল না। সৈকত মিউট করো। হ্যাঁ, ওকে, যেটা বলতেছিলাম, সো ধরো তুমি এখন যেখানে আসো, তোমার এখান থেকে ঠিক 4 মাস পরে ধরো অ্যাডমিশন টেস্ট হবে। সো তুমি টানা 2 মাসে প্রতিদিন একটা করে যদি হ্যান্ড ক্যালকুলেশনের ম্যাথগুলো ভালো করে করো, বারবার প্র্যাকটিস করো, ভালো করে করো, তুমি যদি লগের ক্যালকুলেশনগুলা, নামতার ক্যালকুলেশনগুলা, পয়েন্টের ক্যালকুলেশনগুলা, ভগ্নাংশের ক্যালকুলেশনগুলা, ইচ অ্যান্ড এভরিথিং অল্প করে শিখতে থাকো, প্রতিদিন 2টা-5টা করে বারবার প্র্যাকটিস করলা লিখে, যেভাবে আমরা ক্লাসে দেখাচ্ছি, আমি বিশেষ করে ক্লাসে যেভাবে দেখাই, বারবার ওইভাবে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো 2 মাস পরে না তোমার ব্রেন অনেক শার্প হয়ে যাবে। 2 মাস পরে যে দেখবা ম্যাক্সিমাম হ্যান্ড ক্যালকুলেশন পারতেছো। বাট তুমি যদি এখন তোমার পরীক্ষার খাতায় হচ্ছে না বলে হতাশ হয়ে যাও, এবং হতাশ হয়ে যে তুমি যদি চেষ্টা ছেড়ে দাও, তাহলে সবচেয়ে বড় প্রবলেম যেটা হবে, 2 মাস পরে যে তুমি জায়গায় থাকবা, এখন যে অবস্থানে আসো সেম অবস্থানে থাকবা, 2 মাস পরে যে তোমার রেজাল্টটা ইমপ্রুভ হবে না। তো রেজাল্ট ইমপ্রুভ করার সবচেয়ে বেস্ট ওয়ে কি? বেস্ট ওয়ে হচ্ছে হতাশ না হওয়া। ঠিক আছে, মার্ক কম আসতেছে, কোন জিনিসপত্রগুলো আমি ভুল করছি তোমাকে আইডেন্টিফাই করতে হবে, যে আমি পরীক্ষার হলে যখন পরীক্ষা দিচ্ছি তখন কোন প্রশ্নগুলোতে আমি ভুল করতেছি, কোন প্রশ্নগুলোতে আমি পারতেছি। যেমন ধরো, কেউ ভগ্নাংশের হ্যান্ড ক্যালকুলেশন ইজিলি পারে, কারণ নামতা বেঁধে যায়, কেউ দেখা যাচ্ছে 10 পর্যন্ত পরে, 11, 12, 13, 14, 15 নামতা যেগুলো ইউজ হয় ওগুলো আসলে আর পারে না। কেউ হচ্ছে দেখা যাচ্ছে লগের ক্যালকুলেশনগুলো মিলাইতে পারতেছে না, বারবার অ্যাকুরেট হচ্ছে না, কাছাকাছি যাচ্ছে। সো দেখবো একজন এক টাইপের প্রবলেম ফেস করবে। তুমি তোমার প্রবলেমটা আইডেন্টিফাই করবা, যে তোমার আসলে স্পেসিফিক কোন ক্যালকুলেশনগুলোতে প্রবলেম হচ্ছে, যেগুলোতে প্রবলেম হচ্ছে ওগুলো অ্যাডজাস্ট করো। এই উইকে যেটাই প্রবলেম হয়েছে ওটা এই উইকে অ্যাডজাস্ট করো, পরের উইকে যেটা প্রবলেম হয়েছে ওটা পরের উইকে অ্যাডজাস্ট করো। এইভাবে 2টা মাস পরে তুমি দেখবা আস্তে আস্তে বস হওয়া শুরু করছো। তোমার টার্গেট হচ্ছে ঢাকা ভার্সিটির ফাইনাল এক্সাম। এর আগে যত এক্সাম আছে সব ট্রায়াল অ্যান্ড এরর। এর আগের এক্সামগুলোতে হতাশ হওয়া মানে ঢাকা ভার্সিটির এক্সামে তুমি খারাপ করবা। আর এর আগের এক্সামগুলোকে তুমি টেস্ট ফিল হিসেবে নাও, যা করবা আস্তে আস্তে ইমপ্রুভ করো, ইমপ্রুভ করতে থাকলে ফাইনাল ঢাকা ভার্সিটির এক্সামে তুমি ডেফিনেটলি ভালো করবা। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ফাইনাল ঢাকা ভার্সিটির এক্সামে তুমি গ্যারান্টেডলি ভালো করবা, যদি আগের এক্সামগুলোর রেজাল্টের দিকে ফোকাস না করে ইমপ্রুভমেন্টের দিকে ফোকাস করো। রেজাল্ট এবং ইমপ্রুভমেন্ট ব্যাপারটা কি? দেখো, তুমি পড়াশোনা তোমার পর্যাপ্ত পরিমাণ করছো, এবার তুমি দেখবা যে তুমি যতটুকু পড়াশোনা করছো পরীক্ষার হলে যে কমন কতটুকু পাচ্ছ। ধরো তুমি যা পড়াশোনা করছো, কোশ্চেন আসছে 100 মার্কের, তোমার কমন ছিল 60 মার্কের, তোমার কমন 60 মার্কের ছিল, বাট তুমি পারছো হচ্ছে 40 মার্কের কোশ্চেন, তার মানে তুমি কমনের ভিতরে আরো 20 মার্ক ভুল করছো। দেখো, তুমি যেই 40 কমন পাও নাই, ওই 40 নিয়ে তোমার যদি টেনশন হয়, তাহলে তুমি কখনোই ইমপ্রুভ করতে পারবা না, কখনোই। এটা কম্পিটিটিভ এক্সাম, এখানে তোমার 80 পাওয়া লাগবে না। কম্পিটিটিভ এক্সামে পাইতে হয় আমাদের যেটা কাটমার্ক তার চেয়ে বেশি। কাটমার্ক কখনো 30ও হইতে পারে, কাটমার্ক কখনো 50ও হইতে পারে, কাটমার্ক কখনো 60 হইতে পারে, আবার কাটমার্ক 80-90 হইতে পারে। এটা ডিপেন্ড করে প্রশ্নের উপর, পরীক্ষার হলের উপর এবং অনেকগুলো ফ্যাক্টরের উপর। সো তোমার টার্গেট থাকবে, আমি 60 কমন পাইছি, এর ভিতরে আমি যেন 55 পাই, এইটা হচ্ছে আমার টার্গেট থাকবে। আমি যেটা পারি, যেটা আমার কমন, যেটা আমি বাসায় করছি, ওটা আমি পরীক্ষার হলে ভুল করব না। আমি যেটা পারি, আমি যেটা কমন পাইছি, সেটা যদি আমি পরীক্ষার হলে ভুল করি, তাহলে নিশ্চিত আমার চান্স হবে না। বাট যেটা সবাই পারে না, ওটা যদি আমি না পারি, আমার কোনো সমস্যা নেই। যেটা সারা বাংলাদেশ পারতেছে না, অনলি 100 স্টুডেন্ট পারতেছে, ওইটা আমার পারা লাগবে না ভাই,
ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। তাহলে কি করতে হবে, এখন তোমার যে মার্কগুলো আসতেছে এই মার্কগুলো তোমার অ্যানালাইসিসের ফিল্ড, প্রত্যেকটা এক্সাম তোমার অ্যানালাইসিসের ফিল্ড, প্রত্যেকটা এক্সাম দিবা, ওটা অ্যানালাইসিস করবা, ওটা দেখবা, ওটা বাসায় এসে প্রশ্নটা আগে খুলবা। অনেকে আমরা কি করি, উইকলি পরীক্ষা দিই, দিয়ে ওই উইকলি পরীক্ষার প্রশ্ন আর খুলেও দেখি না, ওই উদ্ভাসে বা কোচিং সেন্টারে টান মেরে ফেলে দিয়ে চলে আসি, মার্কও দেখি না, খালি মার্কের রেজাল্ট দেখি, র্যাঙ্ক কোনটা ভুল করলাম, কোনটা কত অ্যান্সার, কোনটা কি, কিছুই দেখি না। অথচ তুমি যদি 10টা উইকলি দাও, 10টা উইকলিতে যেই প্রশ্নগুলো তুমি ফেস করবা, এই প্রশ্নগুলো তুমি যদি প্রপারলি অ্যানালাইসিস করতা, এই 10টা উইকলির কোশ্চেনগুলোর ভিতর থেকে অনেক কোশ্চেন তুমি ফাইনাল পরীক্ষাতে বিভিন্ন জায়গাতে কমন পাইতা। যেমন ধরো তুমি তো একটা পরীক্ষা দিবা না, তুমি ঢাকা দিবা, ঢাকা ইউনিভার্সিটি দিবা, জাহাঙ্গীরনগর দিবা, জগন্নাথ দিবা, সাস্ট দিবা, সিইউ, আরইউ, জেইউ, কেইউ, কত জায়গায় দিবা, তাই না? তো যত জায়গায় এক্সাম দিবা, ধরে নিলাম তুমি 10টা এক্সাম দিবা, 10টা এক্সামের ভিতরে এত কোশ্চেন, চিন্তা করো তো, প্রত্যেকটা যদি 100 করে কোশ্চেন থাকে, 10টা 1000 কোশ্চেন, তুমি এদিকে 5000 কোশ্চেন সলভ করছো, 1000 কোশ্চেনের পরীক্ষা অলরেডি দিছো, তার মানে 6000 কোশ্চেন। এই 6000 কোশ্চেনের ভিতরে ওই 1000 কোশ্চেনে কিছু কমন আসবে না? ডেফিনেটলি তোমার চান্স পাওয়ার জন্য যা লাগবে অনেক কিছু রিপিট চলে আসবে। কোশ্চেনের 3টা স্ট্যান্ডার্ড থাকে, একটা হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে একটু হার্ড, আর একটা হচ্ছে ব্রেন স্ট্রমিং লেভেলের, সুপার লেভেলের হার্ড। যেগুলো ব্রেন স্ট্রমিং বা সুপার লেভেলের হার্ড হয়, মাথায় রাখবো, যেগুলো ব্রেন স্ট্রমিং বা সুপার লেভেলের হার্ড হয়, এই ব্রেন স্ট্রমিং বা সুপার লেভেলের হার্ডগুলা যেই টিচার প্রশ্ন সেট করছে, সে তাকে পরীক্ষা দিতে দিলে সেও পারবে না, সে ওগুলো প্র্যাকটিসই করে না, সে পারবে কী হবে? ওনার তো পারার কথাই না, ও তো প্র্যাকটিসই করে না, তো জাস্ট সিলেক্ট করছে, বছরে একবার সে কোশ্চেন করে, সো ও তো পারারই কথা না। তো ট্যালেন্টেড মানুষ, মানে আমাকে যদি বসাও পরীক্ষা হলে, আমি এতদিন যাবত পড়াচ্ছি, আমার সব পারার কথা, আমিও পারবো না, কারণ ওগুলো সুপার লেভেলের হার্ড, ওটা তোমাকে আটকে দেওয়ার জন্য দেওয়া হয়েছে। ওইটার কাজই হচ্ছে পরীক্ষার হলে তুমি ডিসিশন মেক করতে পারো কিনা সেইটা দেখা। ওই প্রশ্নটার জন্য বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে ওটা ছেড়ে আসা। ওইটা যদি তুমি করতে যে 1টা মিনিটও সময় নষ্ট করো, তাহলে তুমি যেটা পারবা ওইটা তোমার নষ্ট হবে, ওইটার জন্য তোমার সময় নষ্ট হবে। তো ওইটার জন্য সময় নষ্ট করা মানে তুমি আরও কয়েকটা সহজ কোশ্চেন তুমি ছেড়ে চলে আসবা। এই জন্য পরীক্ষার হলে একটা প্রশ্ন পড়ার সাথে সাথে তোমাকে ডিসিশন নিতে হবে যে এটা আমার লাইব্রেরিতে আছে কি নাই। লাইব্রেরি মানে তোমার ব্রেনের লাইব্রেরি, তোমার ব্রেনে একটা লাইব্রেরি তৈরি হবে, তোমার ব্রেনে একটা ফিজিক্স ফোল্ডার তৈরি হবে। ফিজিক্স ফোল্ডারের ভিতরে দেখবা কম্পিউটারের মতো ফার্স্ট পেপার ফোল্ডার আছে, সেকেন্ড পেপার ফোল্ডার আছে, প্রত্যেকটা ফোল্ডারের উপর আবার 5টা করে 6টা করে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের ভিতরে বিভিন্ন তথ্য আছে, এমসিকিউ আছে। এই যে লাইব্রেরিগুলো তোমার আছে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথে, বায়োলজিতে, তুমি দেখবা যখনই কোনো প্রশ্ন ফেস করো, তুমি এই লাইব্রেরিগুলোর ভিতর থেকে চেক করো, আচ্ছা এটা আমার কি পড়া নাকি পড়া না। এটা তোমাকে জাজ করতে শিখতে হবে যে আমি কত দ্রুত জাজ করতে পারতেছি যে আমার পড়া নাকি পড়া না। তো তুমি এইগুলা চেক করবা, যেগুলো আমার পড়া না, যেগুলো আমি জানিই না, যেগুলো আমার জন্য আউট অফ দ্য বক্স, এগুলো 90% স্টুডেন্টের জন্য আউট অফ দ্য বক্স, ওগুলো আমি ছেড়ে দিব। যেগুলো আমার জন্য বোর্ড স্ট্যান্ডার্ড মাস্ট পারা লাগবে, ওগুলার আমি যেন 95% অ্যাকুরেট করে আসি। আমি বলতেছি না 100% অ্যাকুরেট করা লাগবে, অ্যাটলিস্ট 95%, অর্থাৎ 60 মার্কের কোশ্চেন যদি তোমার কমন আসে, ওর ভিতর 55 তোমার পেয়ে আসতে হবে। 50 মার্কের কোশ্চেন কমন আসলে 45 পেয়ে আসতে হবে। 40 মার্কের কোশ্চেন কমন আসলে 38 পেয়ে আসতে হবে। এই লেভেলে তোমাকে মানে অ্যাকুরেট করে আসতে হবে। এরপরে যে 25% বা 30% কোশ্চেন একটু হার্ড হবে, ওর ভিতরে তোমার ভাই 100% করার দরকার নেই। মানে ধরো 60টার পরে আর বাকি 30টা কোশ্চেন হার্ড, আর 20টা কোশ্চেন ধরো সুপার হার্ডে আমার পারারই দরকার নেই। মিডিয়াম যে কোশ্চেনগুলো আছে, যেগুলো হচ্ছে তোমার বোর্ড স্ট্যান্ডার্ড চেয়ে একটু হাই, 30টা কোশ্চেন, এর ভিতরে তুমি 10টা করে আসো, 15টা করে আসো, 30-এ 15, 50% করে আসো। আগে বললাম 95%, এখানে আমি বললাম কত, 50% করে আসলে এখন তোমার মার্ক কত হয় দেখো, 60-এর ভিতর তুমি তুলছো 55, এদিকে তুলছো তুমি 15, মানে 60-70 তোমার চান্স পাও এবং ভালো রেজাল্টের জন্য এনাফ। বিলিভ মি, চান্স পাও এবং ভালো রেজাল্টের জন্য এনাফ। এবার কেউ যদি আরও ভালো পড়াশোনা করো, কেউ যদি এই জিনিসটাকে বা মিডিয়াম লেভেলের হার্ড কোয়েশ্চেন যেগুলো আছে এগুলাকে তুমি আরও বেশি নাম্বার তুলতে পারো, 15 থেকে তুমি যদি 20, 25, 30 পর্যন্ত তুলতে পারো, 20-25 পর্যন্ত তুলতে পারো, তাহলে ওদিকে 55, এদিকে 25, হিউজ মার্ক। 80 মার্ক মানে তুমি টপ 100-এ থাকবা। বিলিভ মি, 80 মার্ক মানে তুমি টপ 100-এ থাকবা, মানে তোমার অ্যাকুরেসি লেভেল কত, এদিকে 95%, এদিকে যে তোমার হচ্ছে 85%, আর বাকি যেগুলো সুপার লেভেলের হার্ড ওগুলো তুমি স্কিপ, 1-2টাও পারার দরকার নেই। তো তোমার এইগুলা থেকে যা হবে এতেই তুমি টপ 100-এ চলে আসবা। তো এইটাই হচ্ছে স্ট্র্যাটেজি। তোমার এখন চিন্তা করার দরকার নেই যে আমার এখনই হচ্ছে না, তুমি এখন লং টার্ম প্ল্যান সাজাও, অল্প 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 করে। এই লং টার্ম প্ল্যানে তুমি আস্তে আস্তে দেখবা ভালো করবা। তো আশা করি বুঝতে পারছো, তোমার সব
যত ধরনের ডাউট হইতে পারে ওগুলো তো আমি বুঝতে পারছি। তো আমি স্টেপ বাই স্টেপ প্রশ্নগুলা ব্রেক ডাউন করে করে অনেকগুলো স্টেজে ব্যাখ্যা করলাম। তোমাদের অনেকের মাথায় যেই সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো হয়তো রিয়াদের এই প্রশ্নটার উত্তরে আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে গেছে। সো রিপিট কোশ্চেন করো না, এরপরে আমাদের সাথে কোশ্চেন করবে। সেকেন্ড কোশ্চেন করছিল হচ্ছে জাবির, এখানে নাম্বারিং দিতেছে কে কখন প্রশ্ন করছে। সো আমাদের সেকেন্ড হচ্ছে তোমার প্রশ্ন করবে জাবির। জাবির হচ্ছে তুমি আনমিউট করে প্রশ্ন করতে পারো। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম জাবির, বলো। হ্যাঁ, আমার তো অনেকগুলো কোর্স আছে, জানি না কিভাবে শুরু করবো। আমি আপনার ছিল অর্গানিক স্কিপ করছিলাম, আপনার ছিল এসএসসি, আমি আপনার ক্লাসগুলো দেখেই হলো আমি এক্সাম দিতে গেছিলাম। এখন ভাই অ্যাডমিশন এসে অর্গানিকে কোনো প্রবলেম হবে কিনা, আর কি মানে এই নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে কিনা আমাদের। দুইটা জিনিস তোমাকে বলবো অর্গানিক। আচ্ছা, তোমার প্রথম প্রশ্ন উত্তর আগে দিয়ে দিই। অর্গানিকের জন্য আমার যে ওই 19টা ট্রিকের একটা ক্লাস ছিল না, আর হচ্ছে 27টা টপিকের উপর একটা ওয়ান শট ছিল গত বছর 24-এর অ্যাডমিশনে। গত বছর 24-এর অ্যাডমিশনে সাস্টে, তারপরে হচ্ছে তোমার সাস্টের পরে হচ্ছে যে রুয়েটে, তারপরে হচ্ছে যে বেশ কয়েকটা জায়গাতে আলাদা আলাদা জায়গাতে পোলাপান আমাকে ফিডব্যাক দিছে। আমি কোশ্চেন দেখি নাই ওদের গতবারের কোশ্চেনগুলা, ওরা পরীক্ষা দিয়ে এসে আমাকে ফিডব্যাক দিছে, ভাইয়া আপনার এই শর্ট ক্লাসগুলোতে, এগুলো কিন্তু ফ্রি ক্লাস ছিল, এগুলো থেকে হুবহুব কমন পাইছি। অর্গানিকে 5টা 6টা 7টা করে এমসিকিউ কমন পাইছি। ভার্সিটি কতে অর্গানিকের এমসিকিউ আসার সোর্স অনলি 2টা। নাম্বার 1 সোর্স মেইন বই, হাজার ইনাক স্যারের বইয়ের শেষে যেই 150 মতো এমসিকিউ আছে, এগুলো যদি প্রত্যেকটা তুমি বুঝে বুঝে করতে পারো, এর ভিতর থেকে তুমি 100% কমন পাবা। নাম্বার 2 হচ্ছে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক। ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকের সমস্ত টাইপগুলো তুমি কভার করতে পারো, এর ভিতর থেকে 100% কমন পাবা। আমি এই দুইটাই সলভ করছি, দুইটাই আমার সলভ ক্লাস দেওয়া আছে। এই সলভ ক্লাসগুলো অ্যানালাইসিস করে সলভ করতে যে সমস্ত ট্রিকগুলো পাইছি, এই সমস্ত ট্রিকগুলোকে ব্যবহার করে এই যে তোমার 2টা ওয়ান শট নিছি। সো তুমি 2টা কাজ করবা। প্রথমত আমার ওই ট্রিকের যে ক্লাস আছে, ওই ট্রিকের ক্লাসটা মাস্টারি করবা। তোমার এইচএসসিতে অর্গানিক পড়া থাকুক আর না থাকুক, তুমি ট্রিকের ক্লাসটা মাস্টারি করবা। এরপরে যে তুমি মেইন বইয়ের এমসিকিউ সলভ ক্লাস করে ওইটার মেইন বইয়ের এমসিকিউ সবগুলো মাস্টারি করবা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকের একটা কোশ্চেনও ছেড়ে আসবে না, প্রত্যেকটা কোশ্চেন মাস্টারি করবা। এই কয়েকটা করলে তুমি অর্গানিক থেকে যদি 7টা কোশ্চেন আসে 6টাই পারবা, 7টা কোশ্চেন 7টাও পারতে পারো। কোশ্চেন আহামরি কঠিন না। আর যদি তুমি আমাদের লং ক্লাসগুলো করতে পারো, যেমন ধরো আমরা পার চ্যাপ্টার 4টা করে ক্লাসে কিন্তু চ্যাপ্টার শেষ করে ফেলতেছি। আমাদের যখন অর্গানিক আসবে, অর্গানিক আমরা প্রায় 8টা থেকে 9টা ক্লাস নিয়ে শেষ করব। সো অর্গানিকের ক্ষেত্রে যখন আমরা একটু বেশি ক্লাস নিব, ওগুলো যদি তোমরা একটু ব্রড পড়ে শেষ করতে পারো, প্রায় 10 থেকে 12 ঘন্টা ক্লাস যাবে, ব্রড পড়ে শেষ করতে পারো, তাহলে তো কোনো কথাই নাই, তুমি পাংখা লেভেলের অর্গানিকে অ্যাডাপ্ট করে ফেলতে পারবে। তোমার মনে এইটা কনফিউশন আসতে পারে যে ভাইয়া অর্গানিক আমার আগে পড়া নেই, এখন কি আমি অ্যাডাপ্ট করতে পারবো কিনা। আমি এইটুকু কনফিডেন্টলি বলতে পারি, তুমি যদি আমার ক্লাস করো তুমি পারবা। কেন আমি বলছি এই কথা? বিকজ আমার ক্লাসে প্রত্যেকটা জিনিস কীভাবে অ্যাডাপ্ট করতে হয় আমি কিন্তু শেখাই তোমাদের। খেয়াল করে দেখবা অনেক টপিক তুমি প্রথমবার পড়ছো কিন্তু তোমার কাছে কঠিন লাগে নাই, আমার কাছেই প্রথমবার পড়ছো কঠিন লাগে নাই। কারণ কি, আমি ইন্ট্রোডাকশনটা ভালো করে করি, ইন্ট্রোডাকশনটা ভালো করে কইরে যেগুলো কিওয়ার্ড ওগুলো তোমাকে ধরাই ফেলি, দেন তারপরের স্টেপে যে আমি হচ্ছে ওগুলো তোমাকে স্টেপ বাই স্টেপ পড়াই। সো তুমি ফিল করো না এই জিনিসটা তুমি আগে করো নাই। তো আমি এইটুকু মানে আমি এতদিন ধরে পড়াচ্ছি, এগুলো আসলে তোমাদের থেকে জিজ্ঞেস করা উচিত, তারপরে আমি কনফিডেন্টলি তোমাদের বলতেছি তোমরা বুঝছো কি বুঝছো না। সো আমি এই প্রশ্ন করবো একটু পরে। সো তারপরে আমি কনফিডেন্টলি বলতেছি যে আমার এইটুকু বিশ্বাস, তোমরা অর্গানিক আমার সাথে এই 10টা মতো ক্লাস বা 8টা 9টা মতো ক্লাস করলে তোমার যদি জিরো বেসিকও থাকে তুমি খুব ভালো করবা। আর বাকি যেই সোর্সগুলো বললাম, তুমি যদি ভয় পাও ওই সোর্সগুলো এখন থেকেই পড়ো, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। প্রতি সপ্তাহে তুমি মোটামুটি 3 থেকে 4 ঘন্টা মতো অর্গানিক প্র্যাকটিস করো। অর্গানিক হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, অর্গানিক তো মুখস্থ করতে হয়। দেখো তোমাকে অনেকে বলবে যে মুখস্থবিদ্যা প্রতিভাকে ধ্বংস করে, আমি কিন্তু একটা কথা বারবার বলি, মুখস্থবিদ্যা প্রতিভা ধ্বংস করলেও সফলতাকে ত্বরান্বিত করে। প্রতিভা মানে কি? প্রতিভা মানে তোমার ক্রিয়েটিভ থিঙ্কিং। ক্রিয়েটিভ থিঙ্কিং হচ্ছে তোমার প্রতিভা। এখন তুমি যদি মুখস্থবিদ্যা তোমার না থাকে, মাথার ভিতরে ইনফরমেশন না থাকলে তুমি পারমুটেশন কম্বিনেশনও করতে পারবে না, ক্রিয়েটিভ থিঙ্কিং আসবে না। সো প্রতিভা তৈরি হওয়ার প্রথম শর্ত হচ্ছে মাথার ভিতরে তথ্য থাকা। যাদের মাথার ভিতরে যত বেশি তথ্য তারা তত বেশি পারমুটেশন কম্বিনেশন করতে পারে, আর ওটা থেকে ক্রিয়েটিভিটি তৈরি হয়। সো এই জায়গাতে তোমার প্রতিভা বলতে বোঝাচ্ছে তোমার মাথার ভিতরে তথ্য। এখন মাথার ভিতরে তথ্য তোমার মুখস্থবিদ্যা। যে মুখস্থবিদ্যাতে যত বেশি স্ট্রং সে তত বেশি জিনিসপত্র ভালো বুঝে। যারা না বুঝে মুখস্থ করতে চায় তাদের প্রতিভা ধ্বংস হয়, তারা পারমুটেশন কম্বিনেশনও পারে না, আবার কিছু মনেও রাখতে পারে না। তোমার কাজ বুঝে বুঝে মুখস্থ করা, বাট মাস্ট মুখস্থ করা। মুখস্থ ছাড়া তুমি একটা পা আগাইতে পারবে না। সো অর্গানিক মুখস্থটা আরও বেশি করতে হবে। প্রত্যেকটা বিক্রিয়া অন্তত 50 বার করে তোমার খাতায় লেখা লাগবে, প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন সহ মুখস্থ করা লাগবে।
তাহলে আমি যেমন সব পারি, এখন আমার ধরো অর্গানিকে তুমি যে কোনো এমসিকিউ দাও, আমার অ্যাকুরেসি রেট 90 থেকে 92%। আমি নিজে করে দেখছি। ধরো আমি তোমাদের কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে টোটাল কোশ্চেন ব্যাংক সলিউশন আমি অন্তত 5 থেকে 6 বার করছি, ভার্সিটি ক প্লাস ইঞ্জিনিয়ারিং। তো স্টুডেন্ট পড়াইতে পড়াইতে যেগুলো করা হয়ে গেছে। তো আমার দেখা যায় কি এখন কোশ্চেন ব্যাংক সলিউশন করতে গেলে একটা 2 ঘন্টা ক্লাস নিতে আমার 20 মিনিট দেখলেই হয়ে যায়। 20 মিনিট আমি জাস্ট কোশ্চেনগুলো একবার চোখ বুলাই। তোমাদের ক্লাসগুলোর আগে আমি খালি বইসা আজকে ক্লাসে কী কী টপিক পড়াবো, ওই টপিকে কী কী আসে দেখি, আর যদি আমার স্পেসিফিক নতুন কোনো কোশ্চেন অ্যাড করি সেই নতুন কোশ্চেনগুলো একটু দেখি। আমার খুব দ্রুত প্রিপারেশনটা হয়ে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে আগে থেকে আমার একটা জিনিস অন্তত 500-600 বার প্র্যাকটিস করে মুখস্থ হয়ে গেছে। সো এই জিনিসটা আমি তোমাদের বোঝাইতে চাচ্ছি, মুখস্থ করতে হবে। আর অর্গানিক তো তুমি স্লোলি মুখস্থ করবা, যত বেশি পারো মুখস্থ করতে হবে। এখন থেকে তুমি অর্গানিকে প্রতিদিন যদি একটা করে টপিকের তোমার বিক্রিয়াগুলো মুখস্থ করো, অল্প অল্প করে, প্রতিদিন তুমি 5টা করে বিক্রিয়া মুখস্থ করলা, তাহলে দেখো আগামী 2 মাসে প্রতিদিন 5টা করে বিক্রিয়া মুখস্থ করলে অর্গানিকের সমস্ত বিক্রিয়া কাভার হয়ে যায়। সো এই মডিউলে তোমাকে আগাতে হবে, তাহলে তুমি অনেক ভালো করবা, নাহলে তুমি ভালো করতে পারবা না, বা ভালো করা তোমার জন্য কঠিন হবে। আচ্ছা, এর পরের কোশ্চেন করতে পারো, বাট জাবিরের কাছ থেকে পরের কোশ্চেন আছে, আমি বুঝতে পারছি। জাবিরের থেকে পরের কোশ্চেন নেওয়ার আগে আমি তোমাদের থেকে সবার কাছ থেকে প্রশ্ন করতে চাই, তোমাদের আমার ক্লাস কেমন লাগতেছে? আর হচ্ছে যে ক্লাসের রিভিউ দাও, সোজা কথা 5 মিনিটের ভিতরে তোমরা সবাই আমাকে ক্লাসের রিভিউ দাও। কোন ইমপ্রুভমেন্টের জায়গা থাকলে বলো, আনমিউট করে যে বলতে চাও সেই বলো। এনিওয়ান? আচ্ছা, রিয়াদ ভালো বলছে। জাবির? হ্যাঁ, মেন কথা হচ্ছে আমি আপনার ক্লাস ভালো লাগছে যে আপনার কোর্সটা গিয়েছি, আমার কোর্সটা গিয়েছিলাম, অনেক ভালো লাগছে, অনেক ভালো বলতেছি, খুবই সুন্দর হচ্ছে ক্লাস। হ্যাঁ, সাইমন বলো। ভাই আপনার ক্লাস তো আমি ইউটিউবে দেখি আর কি, তারপর আপনার ক্লাস এনরোল করতে ভাই আপনি যারা পড়া আপনার কথা বললে ভাই আপনার ফোকাস করতে না আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো তুমি এখন এমনি তো ক্লাসগুলো তো বুঝতেছো? আপনার পড়ানোর স্টাইলটা আমি ফার্স্টের দিকে তেমন আর কি ক্লাস করি নাই, অন্য পড়তাম, বাট একদম পরীক্ষার আগের মোমেন্টে সামনে অনেকগুলো ক্লাস করছি, এন্ড দেন আমি মনে হচ্ছে অন্য কারো ব্যাচে পড়তে হবে, বাট দেন আমি লাস্টে আর আপনার কোর্সে ভর্তি না হয়ে পারি নাই। আচ্ছা আচ্ছা, আমি বেশি না হতে এক সপ্তাহ আপনার ক্লাসগুলো দেখছিলাম একদম পরীক্ষার আগে রাতে, দেন আমি বলছি ভাইয়ের কাছে আমার এডমিশন করতেই হবে। অবভিয়াসলি আমার এক্সপেকটেশন ঠিকই হয়েছে। দেন আমি খুব সবগুলো সাবজেক্ট মধ্যে আমার কেমিস্ট্রি খুব ভালো লাগে পড়তে, জাস্ট বিকজ আপনার ক্লাসের জন্য। আসলে খুবই ভালো হবে। আমি একটা জিনিস ট্রাই করি, সেটা হচ্ছে যে ক্লাস ডিউরেশনটা 1.5 ঘন্টার ভিতরে রাখা, যাতে কন্টেন্ট তুমি 1.5 ঘন্টায় যা পড়বা ওটা প্র্যাকটিস করার পর্যাপ্ত সময় পাও। তোমার কাছে 1.5 ঘন্টা এক্সিট করলে কি হয়, 1.5 ঘন্টার পরের কন্টেন্টগুলো তোমরা মনোযোগ কম দাও। তো এই জন্য আমি কি করি, কম সময়ে কন্টেন্টটা সর্বোচ্চ পরিমাণে ইজিয়েস্ট ওয়েতে সাজানোর চেষ্টা করি। আর ক্লাস সংখ্যা আমার 1-2টা বাড়ুক, বাট কন্টেন্ট যেন তোমাকে বোর ফিল না করায়, বা ক্লাসের টপিকগুলো তোমাকে বোর ফিল না করায়। আরেকটা জিনিস আমি ক্লাসের ভিতরে মাস্ট অ্যাড করি, এটা তোমরাও খেয়াল করবা, সেটা হচ্ছে তুমি যখন কোশ্চেন ব্যাংক খুলবা আমার ক্লাস করার পর, দেখবা যে ম্যাক্সিমাম জিনিসই তুমি পারো, এবং কোশ্চেন ব্যাংক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন যেগুলো আসছে ওগুলো ভাইয়া সব পড়ায় ফেলছে। তো এই জিনিসটা কারণ হচ্ছে আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে, বিগত প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে, ভার্সিটি কতে যে সাইকোলজি খেলে, টিচারদের সাইকোলজি কি, এগুলো অ্যানালাইসিস করে দেন আমি হচ্ছে যে আমার ক্লাসের কন্টেন্ট সাজাই। তো ক্লাসের কন্টেন্টে ইউনিকনেস, এটা আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে চান্স পাওয়ানো। আমার উদ্দেশ্য তোমার সামনে আমার নলেজের বড়াই করা না। আমি একদম অনলাইনে এরকম বহুত টিচার আছে আমি যাদেরকে চিনি, যাদের সাথে আমি একসাথে ক্লাস নিছি হিউজ পরিমাণে, যারা হচ্ছে অ্যাডমিশনের ক্লাসে ঢুকেই তোমার সামনে এইটা ফিল করাইতে যে আমি কি পরিমাণ জানি, এবং তোমার হচ্ছে যে এইটা ফিল করায় যে তোমার এখনো জানার বহুত কিছু বাকি আছে, তুমি এখনো কিছুই জানো না। তো ওই যে ক্লাসগুলো যেগুলো ধরো হিউজ পরিমাণ লং হবে, অনেক আলতু ফালতু জিনিস পড়ানো হবে, অনেক জিনিসপত্র তোমাকে খাওয়ানোর চেষ্টা করানো হবে, এই ট্র্যাপের ভিতরে তোমরা যদি একবার ঢুকে যাও, এটাতে অসুবিধা যেটা হবে যে তুমি চান্স পাবা কি পাবা না এটা তুমি ফিল করতে পারবা না। তুমি চান্স না পাওয়ার পরে ফিল করতে পারবা তুমি কেন চান্স পাইলা না। আমি এই জায়গাতে আমি একটু ভিন্ন স্ট্র্যাটেজিতে বিগত 2 বছর যাবৎ পড়াচ্ছি। আমার গত ব্যাচে প্রায় 3000 মতো স্টুডেন্ট ভর্তি হয়েছিল টোটাল মিলে শেষ পর্যন্ত কোর্সে, এবং সব ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাগুলোতে চান্স না পাওয়ার পরে যখন বুঝছে যে আমার এইসব লং ক্লাস করে করে আমার অবস্থা খারাপ, আমি যা লাগবে ওগুলাই শিখি নাই, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাতে যখন চান্স পাইল না, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগ পর্যন্ত আমার কাছে অনলি 350 মতো স্টুডেন্ট ভর্তি ছিল। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার পরে দুপ করে 1500-2000 স্টুডেন্ট ভর্তি হয়ে গেল। এর কারণ হচ্ছে আমার ওই ক্লাসগুলা। আমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগে তোমার রিটেন হ্যাক্সের ক্লাস দিয়েছিলাম, খুব শর্ট ক্লাস, ওখান থেকে ওরা কমন পাইছে।
ফ্রি ক্লাস, আমার ইউটিউবে সব ফ্রি ক্লাস যাইতো। তারপরে হচ্ছে তোমার বিভিন্ন টাইপের শর্ট কন্টেন্ট যেগুলো ওরা হিউজ পরিমাণ ইফেক্টিভ পাইছে, যেটা কিন্তু তোমরা এখন পাইতেছো, মানে তোমরা কিন্তু এইচএসসির আগে পাইছো এবার, বিকজ অফ আমার এবার স্মার্ট বোর্ড ছিল তাই। তো এই ঘটনা যেটা ঘটছে, এই ঘটনার পরে আমি কিন্তু ঢাকা ভার্সিটি পরীক্ষার পরে এনরোলমেন্টগুলো পাইছি। তো তোমাদের ক্ষেত্রে আমার এই সেম স্ট্র্যাটেজি, আমি তোমাকে আগে নিশ্চিত করব যে তুমি কেমিস্ট্রিতে 25-এর ভিতরে কীভাবে 16-17 তুলবা। 16-17 তুলতে পারলে তোমার মানে নিশ্চিত চান্স হয়ে যাবে। 16-17 তোলার পরে এরপরে আমি তোমাকে গাইড করব তুমি একা একা কীভাবে এটাকে 22-23-24 লেভেলে নিয়ে যাবা। সো তুমি এটা স্টেপ বাই স্টেপ পাবা। আমি প্রথমেই তোমাকে কখনোই বলবো না যে 25-এ 25 তোলার জন্য তুমি সবচেয়ে কঠিন জিনিসপত্রগুলো শিখো। তুমি আগে নিশ্চিত করো ঢাকা ভার্সিটিতে চান্স পাবা, এটা নিশ্চিত করো। যেমন ধরো তোমরা রিটেনের জন্য ক্লাস করতেছো, আমি ডেডিকেটেড তোমাদের রিটেনের জন্য ক্লাস নিব। এখন যদি কেউ করতে চাও আমার বিগত বছরের ক্লাসগুলো করতে পারো। আর আমি তোমাকে এইটুকু অ্যাসিওর করতেছি, আমি যা পড়াচ্ছি এর ভিতরে রিটেনের যে 4টা কোশ্চেন আসবে তার 2টা কোশ্চেন তুমি এই ক্লাসগুলোর ভিতর থেকেই কমন পাবা। চারটাই পাই যাইতে পারো। এর বাইরে যেগুলা কঠিন হইতে পারে, যেগুলা ইঞ্জিনিয়ারিং থেকে আসবে, যেগুলা তোমার দেখা যাচ্ছে যে একটু ব্রেনস্টর্মিং করা লাগবে, ওগুলো আমি আলাদা করে রিটেন হ্যাক্সের বই কিনে রাখছি আমি 3টা কোম্পানির, ওদেরটা অ্যানালাইসিস করে ওখান থেকে বের করে নিয়ে কন্টেন্ট সাজায় আমি তোমাকে ক্লাস দিব। গতবার কমন পড়ছে, এবারও কমন পাবা, এইটুকু গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। এইটুকু তোমাকে আমি বলছি, মানে আমি তোমাদের প্রশ্ন নেওয়ার পরে আমি বেশি বলতেছি, বাট আমি এইটুকু বলতেছি, তুমি আমার থেকে যদি 1,500 টাকায় ভর্তি হও, তুমি কোর্স শেষে ফিল করবা যে তুমি 2,000 টাকার ভ্যালু অন্তত নিয়ে বের হইছো। সো এরপরে তোমাদের আর কোনো কমেন্ট থাকলে বলো। আমার দিক দিয়ে আমি ক্লিয়ার করলাম আর কি কথাগুলো, এই জন্য বলছি বিকজ স্বচ্ছতার দরকার আছে। এবার বলো তোমরা যে কমেন্টগুলো করতেছিলা। হ্যাঁ জাবির বলো। বলছি যে হচ্ছে আমার একটা প্রবলেম আছে ডিপ্রেশন, তার কয়েকটা কারণ আছে। যেমন ধর আমার এসএসসি ম্যাথ নাই, আমি ম্যাথ এসএসসি নেই নাই, আমি বাংলা ভালো পারি এবং বাংলা আমার এমসিকিউতে অনেক আসতেছে, আমি পরীক্ষা দিলে আমার এক্সামে অনেক বড় মার্কস আসছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই ম্যাথ নিয়ে আমার ছিল কি কোনো ম্যাথ কোনো আমার ভার্সিটিতে ফর্ম তুলতে কোনো সমস্যা হবে কিনা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছিল আমি পড়তে মনোযোগ হারিয়ে ফেলতেছি, আর মাঝে মাঝে মনে হচ্ছে যে আব্বু যে এটা আগে পাঠাচ্ছে এটা আগে না বিফলে না চলে যায়, এই চিন্তা করতে করতে আবার ডিপ্রেশনে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে আমার মাঝে মাঝে আমার কান্না আসছে, তাতে আমি মানে এই চিন্তাগুলো করতে করতে যে আমার আব্বু টাকা আমি নষ্ট না করি, এই চিন্তাগুলো আসছে আমার সামনে কি হবে, প্রচুর ডিপ্রেশন চলে যাচ্ছে এই জন্য। খুবই সেন্সিটিভ একটা প্রশ্ন। আমি তোমার মতো বয়সে একদম সেম জিনিসটা ফিল করছি, একদম সেম জিনিসটা। বাট তোমাকে আমি এইটুকু অ্যাসিওর করতে চাই, যদি তুমি এই যে তোমার ভিতরের এই ইনার ফিলিংসটা আসছে না, এটাকে পজিটিভলি ব্যবহার করতে পারো, তাহলে এটা তোমার সফলতার সবচেয়ে বড় রিজন হবে। হ্যাঁ, তোমার কাছে একটা ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরটা তোমাকে একটু পিছনে ফেলে দিবে, সেটা হচ্ছে তোমার ম্যাথ নাই। ম্যাথ না থাকার কারণে প্রত্যেকটা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো থেকে তুমি সিটকে গেছো। তার মানে ধরো তুমি যদি অন্যরা যদি 4,000 সিটের এগেনস্টে পরীক্ষা দেয়, তুমি দিবা 2,000 সিটের এগেনস্টে পরীক্ষা, কারণ প্রায় 1,500 সিট হচ্ছে তোমার ম্যাথ না থাকলে ফ্রিজ হয়ে যায়, মানে ওই সিটগুলো তুমি পাবা না। তোমার র্যাঙ্ক তুমি যদি নাম্বার 1 হও তাও তোমার ওই সিট আসবে না। তো এই ক্ষেত্রে তোমার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ এটা। বাট এটার আবার অ্যাডভান্টেজ সাইড আছে। ম্যাথে মার্ক তোলা হচ্ছে অ্যাডমিশনের সবচেয়ে কঠিন কাজ, বিলিভ মি অর নট। ম্যাথে মার্ক তোলা অ্যাডমিশনের সবচেয়ে কঠিন কাজ। কেন আমি তোমাকে এই কথা বলছি? আমরা সবসময় যখন অ্যাডমিশনের জন্য স্ট্র্যাটেজি সাজাই যে কিভাবে পরীক্ষা দিব, তখন ওখানে আমরা প্রথমে বায়োলজি দাগাই কারণ মুখস্থ, তারপর কেমিস্ট্রি দাগাই কারণ হচ্ছে কেমিস্ট্রিতে গেলে আমরা 50% মুখস্থ পাবো, 50% ম্যাথ পাবো। তারপরে ফিজিক্স দাগাই, ফিজিক্সে 30% মতো মুখস্থ কোশ্চেন আসবে, 70% ম্যাথ। ম্যাথে যে আমরা 100% ম্যাথ পাবো। এবার ম্যাথ দিয়ে শুরু কেন করবো না? ম্যাথ যদি তোমার সবচেয়ে স্ট্রং পয়েন্টও হয়, ম্যাথ দিয়ে এই জন্য শুরু করবে না, কারণ 100% এনার্জি তুমি যদি প্রথমে ম্যাথ সলভে লাগাই দাও, পরে যে দেখবা মুখস্থ ইনফরমেশন একটাও তোমার মনে পড়তেছে না। কারণ কি, আমাদের ব্রেনের একটা এনার্জি লেভেল থাকে। পরীক্ষার হলে দিতে দিতে দেখবা তুমি ফার্স্ট আওয়ারে যত ভালো ইফেক্টিভ ছিলা, সেকেন্ড আওয়ারে যে কমছে, থার্ড আওয়ারে যে দেখবা আরও কমে গেছে। সো জিনিসটা এমন হয়, তোমার ব্রেনের ইফেক্টিভিটি যেটা আছে ওটা আস্তে আস্তে ডাউন হয়, ব্যাটারি লেভেল আস্তে আস্তে লো হয়। মোবাইলের র্যাম যেমন ল্যাগ করে, কম্পিউটারের র্যাম যেমন ল্যাগ করে, আমাদের ব্রেনের র্যামও ল্যাগ করে। সো সেই ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে যেহেতু অনেক বেশি পরিমাণ ম্যাথ থাকে এবং অল্প কিছু ফর্মুলা থাকে, সবই ম্যাথ থাকে। সো এর ভিতরে আবার কঠিন ম্যাথ থাকে, 1 স্টেপ 2 স্টেপের ম্যাথ থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাথে মার্ক তোলার যে এভারেজ রুটিন, 25 মার্কে এমসিকিউতে মার্ক উঠে 8, 9, 10, 12, 13, 14, 15 এভারেজ মার্ক, 15 উপরে তোলা কঠিন হয়ে যায়। অন্যদিকে 25-এর ভিতরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোতে কিন্তু 18, 19ও উঠে। তো এই জায়গাতে ম্যাথে মার্ক তোলা কঠিন, যার কারণে যারা ম্যাথ নিচ্ছে
তাদের টোটাল ওভারঅল মার্ক খারাপ আসতে পারে। এই জায়গাতে তুমি যদি বাংলা বলছো আমি ভালো পারি, আমার মার্ক ভালো আসতেছে, এখানে তুমি যদি বাংলাতে মার্ক অনেক বেশি তুলতে পারো, যেমন ধরো 25-এর ভিতরে 22, 23, 24 পর্যন্ত তুমি মার্ক তুলে ফেলতে পারো, বা 20-এর উপরে মার্ক তুলে ফেলতে পারো, এবং ওভারঅল মার্কের কারণে তোমার ওভারঅল র্যাঙ্ক অনেক আগে আসে, তাহলে এইটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, তোমার সিট ফ্রিজ হয়ে গেলেও তুমি অনেক অ্যাডভান্টেজ পাবা এবং তুমি নিশ্চিত চান্স পাবা। এবং তুমি যে প্রবলেমটা ফেস করতেছো, বিলিভ মি অর নট, তুমি একা ফেস করতেছো না, তোমার মতো অন্তত আরও 400-500 মানুষ আছে যারা সেম প্রবলেম ফেস করতেছে, এবং তাদের ভিতর থেকে হিউজ পরিমাণ মানুষ চান্স পাবে। সো জিনিসটা এরকম যে তোমাকে এখন এই সাইড ফ্যাক্টর নিয়ে চিন্তা করলে হবে না। চিন্তা করো, তুমি হচ্ছে যে ম্যাথ নিয়ে মানে ম্যাথ ছাড়ছো, এই ম্যাথ ছাড়াটাকে তুমি কি এখন আর পরিবর্তন করতে পারবা? উত্তর হচ্ছে না। তোমার বাংলা আছে, এটাকে নিয়ে তুমি পরিবর্তন করতে পারবো? উত্তর হচ্ছে না। ধরো পরীক্ষার প্রশ্ন কেমন হবে, বাংলার প্রশ্ন কঠিন হয়, এটাকে তুমি পরিবর্তন করতে পারবো? উত্তর হচ্ছে না। ম্যাথের প্রশ্ন কঠিন হয়, এটাকে তুমি পরিবর্তন করতে পারবো? উত্তর হচ্ছে না। তুমি যা কিছু পরিবর্তন করতে পারবা না। তুমি যে কোনো মাথায় যদি ডিপ্রেশনের কোনো কারণ আসে, তো ওই কারণটাকে জাস্ট কোশ্চেন করবা যে আমার এই জিনিসটা মাথায় প্রশ্ন আসছে বা এইটার কারণে আমার ডিপ্রেশন ফিল হচ্ছে, এটা কি আমি কোনোভাবে পরিবর্তন করতে পারবো? এটার কি আমার নিজের উপর মানে এটার উপর কি আমার নিজের নিয়ন্ত্রণ আছে? যদি উত্তর না আসে তাহলে ওটা ভাবাই বন্ধ করে দিতে হবে। তোমার সবসময় ফোকাস ওই পয়েন্টগুলোতে থাকবে যেই পয়েন্টগুলো তুমি আসলে নিজে পরিবর্তন করতে পারবা। যেমন ধরো তুমি আজকে কি পড়বা, কতটা ডিপ পড়বা, কতটা অ্যানালাইসিস করে পড়বা, কত ঘন্টা পড়বা, এটা তুমি পরিবর্তন করতে পারবে, এটা তোমার হাতে। তোমার পরীক্ষা খারাপ হয়েছে, এরপরে এই পরীক্ষাকে কতটা ইমপ্রুভ করতে পারবা, এটা তোমার হাতে। সো জিনিসটা হচ্ছে যে কত তুমি ইমপ্রুভ করবে, এটা যেহেতু তোমার হাতে, তোমার পুরা ফোকাস থাকবে প্রসেস ওরিয়েন্টেড, যে আমার যা যা ইমপ্রুভ করার আমার দিক দিয়ে আমি 100% চেষ্টা করব। এবার আমি তোমাকে একটা কথা বলি, তুমি একটা মানুষ, তোমার একটা ক্যাপাসিটি আছে, তুমি একটা মানুষ, তোমার একটা ক্যাপাসিটি আছে। আমি একটু ক্যামেরাটা অন করে দেখি, আমি আই ডোন্ট নো আমাকে কেমন দেখাবে, আমি জাস্ট একটা বোঝানোর জন্য ক্যামেরাটা অন করবো। দেখো আমি স্টুডিওর ভিতরে আছি, সো আমার ক্যামেরা অন, আমাকে দেখতে পাচ্ছ হয়তো। এই যে আমার হাতে একটা বোতল আছে, ধরো এই বোতলটা তোমার ব্রেন, এই বোতলটা তোমার ব্রেন। এখন এই বোতলটা যদি তোমার ব্রেন হয়, এটার একটা ক্যাপাসিটি আছে, দেখো এটা তোমার একটা ক্যাপাসিটি আছে। এই যে তোমার একটা ক্যাপাসিটি আছে ভাইয়া, এই ক্যাপাসিটির হাইয়েস্ট পরিমাণ ইউজ করাটা তুমি চেষ্টা করবা। এই ক্যাপাসিটির হাইয়েস্ট পরিমাণ তুমি ইউজ করো, হাইয়েস্ট পরিমাণ ইউজ করো, হাইয়েস্ট পরিমাণ চেষ্টা করো। তো এই হাইয়েস্ট পরিমাণ চেষ্টা করার পর যখন তুমি ফাইনাল পরীক্ষা দিবা, শেষ করতেছো, একদম লাস্ট মোমেন্টে যে শেষ করতেছো, লাস্ট মোমেন্টে যেই জায়গায় যে তুমি শেষ করবা, ওই দিন তুমি তোমার হাইয়েস্ট পরিমাণ ক্যাপাসিটি ইউজ করে শেষ করলা, রেজাল্ট আসলো, রেজাল্টে যদি হয়ে যায় তাহলে তুমি খুব খুশি হইলা। বাট যদি তুমি না পাও চান্স, কোনো কারণে না হয়, ওই দিন যেন নিজের কাছে তুমি বলতে পারো যে আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি, এর চেয়ে বেশি ট্রাই করা আমার পক্ষে সম্ভব ছিল না, আই এম সরি। তোমার বাবা মা যদি জিজ্ঞেস করে কেন হইলো না, তোমার বাড়ির মানুষ যদি জিজ্ঞেস করে কেন হইলো না, এনিওয়ান যদি জিজ্ঞেস করে কেন হইলো না, তুমি বলবা যে আমার এইটুকু ক্যাপাসিটি ছিল, আমি আমার হাইস্টটা দিয়ে ট্রাই করছি, এরপরেও হয়নি, মানে এটা আমার জন্য না, আল্লাহ আমার জন্য অন্য কোনো প্ল্যান রাখছে। আল্লাহ আমার জন্য যেই প্ল্যান রাখছে আমি সেই প্ল্যানে যাব, কোনো সমস্যা নেই, আমি সেই প্ল্যানে যাব, ওইটা করব, আমি কিছু না কিছু করে জীবনে সফল হব, এটাই আমার হইতে হবে এমন না। বাট আমি এইটুকু আপনাদেরকে কনফিডেন্টলি বলছি, আমার মন থেকে বলছি যে আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল আমি করছি, বাকিটা আল্লাহর প্ল্যান, আমার কপালে নাই, অথবা আমি হয়তো ওইভাবে তৈরি হইনি পৃথিবীতে, আমার হয়তো জেনেটিক্যাল প্রবলেম আছে, হয়তো আমার ব্রেন অতটা ইমপ্রুভ না, হয়তো অ্যাডমিশন টেস্ট যেই ক্যাটাগরিতে যায় ওইটা আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, আমি একটা ক্রিয়েটিভ মানুষ, অন্য ফিল্ডে আমি ভালো করতে পারি। বাট তুমি নিজের কাছে অনেস্ট থাকবা যে তোমার এই যে ব্রেন, এইটার 100% তুমি ইউজ করছো কিনা। যদি তুমি তোমার 100% ইউজ করো, বিলিভ মি, যদি তুমি তোমার 100% ইউজ করো, তোমার চান্স হয়ে যাবে। তুমি যদি এই জায়গায় অনেস্ট না থাকো তাহলে তোমার চান্স হবে না। কারণ আমি এখনো পর্যন্ত দেখি নাই যারা অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আসে, যারা এভাবে স্ট্রাগল করে, যারা এগুলো ফিল করে, তারা আসলে নিজের 100%টা দিয়ে চান্স পায় না, এরকম মানুষ আমি দেখি নাই। যারা চান্স পায় না ম্যাক্সিমাম ক্ষেত্রে, তারা হয় বুঝে না কিভাবে পড়তে হবে, না হয় এমন হয় যে কি হচ্ছে না হচ্ছে কিছুই সে ট্র্যাক করতে পারতেছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয়। তো 100% দাও, আল্লাহ ভরসা। এটা আমি তোমাকে বললাম, আমার এই কথা কোনো একদিন মিলাইতে পারবো। একটা টাইম লাইন ব্যাখ্যা করি, মাথায় আসতেছে অনেক কিছু, প্রশ্ন না নিয়ে অনেক কিছু মাথায় আসতেছে। টাইম লাইনটা এরকম যে একজন ঢাকা ইউনিভার্সিটির আগে পরীক্ষা মানে পড়াশোনা শুরু করছে, বাট মোটামুটি সিরিয়াস লেভেলে, মোটামুটি এই একদিন পরে না, মাঝে মাঝে বাইরে যায়, রেস্টুরেন্টে খাবার খাইতে যাই, প্রিয় মানুষ আছে তাদের সাথে ঢাকা শহরে ঘোরাঘুরি করে, মানে প্রিয় মানুষ মানে ছেলেদের মেয়ে, মেয়েদের ছেলে, এগুলো থাকে, ঢাকা শহরে ঘোরাঘুরি করে, রেস্টুরেন্টে যাই, মোটামুটি প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা পড়াশোনা করে, আর বাকি টাইমটা বিভিন্নভাবে নষ্টই করে। ঢাকা ইউনিভার্সিটির আগ পর্যন্ত ওর ভিতরে ফিলই আসা নাই যে ও চান্স পাবে না, ও কিছু করতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা পর্যন্ত এরকম রিল্যাক্স হয়ে গেছে, শেষের 15 দিন পড়াশোনা করছে, এবার পরীক্ষা দিছে, ওর মনে হয়েছে পরীক্ষা ভালো দিছে,
ওর মনে হয়েছে পরীক্ষা ভালো দিছে, বাট চান্স পাই নাই। এবারও চান্স পাই নাই, দেখি ঢাকা ইউনিভার্সিটি অমুক তমুক হ্যান তেন, সবাই গালাগালি করা শুরু করছে যে আমি আসলে যোগ্য একটা মানুষ, আমি পাওয়ার উচিত ছিল অমুক সমুক হ্যান তেন। ও একটা ভ্রমের মধ্যে আছে। এরপর ঢাকা ইউনিভার্সিটির পর ও জাহাঙ্গীরনগরে দিল, জাহাঙ্গীরনগরেও চান্স হয় নাই। ও জগন্নাথে দিল, জগন্নাথেও চান্স হয় নাই। এরপরেও বুঝতে পারছে আসলে আমি যে ভ্রমের মধ্যে আছি, কিছু না কিছু আমার তো প্রবলেম হচ্ছে, আমি কিছু না কিছু উল্টাপাল্টা তো করছি। এবার 3টায় যখন পরপর চান্স হবে না, ম্যাক্সিমাম মানুষজন ওকে সমালোচনা শুরু করবে। যখনই ভাইয়া সমালোচনা শুরু হয় তখন আমাদের ভিতরে খারাপ লাগাটা শুরু হয় এবং আমরা আমাদের ল্যাকিংসগুলা খোঁজা শুরু করি। তখনও সিনসিয়ারিটি নিয়ে আনা শুরু করছে যে আমার ল্যাকিংস কি, তখনও সব কিছু বাদ দিয়ে এবার দেখা যাচ্ছে যে ওর সাথে যেই প্রিয় মানুষটা ছিল সে অলরেডি চান্স পেয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে বা জাহাঙ্গীরনগরে বা জগন্নাথে। এবার ওর আইডেন্টিটি ক্রাইসিস আরও বেশি লাগা শুরু হয়েছে। আরে কি করলাম, ও হয়ে গেল, আমার তো এখন রিলেশনশিপই টিকবে না, কি করবো আমি জীবনে? এরকম হয়। আমি রিয়েলি এগুলো দেখছি আমার লাইফে, আমার ফ্রেন্ড সার্কেলে দেখছি, জুনিয়রদের দেখছি, স্টুডেন্টদের দেখছি এগুলা। এবারও আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা শুরু করছে, এবারও সবকিছু ছেড়ে পড়াশোনা শুরু করছে। দুই টাইপের ঘটনা ঘটে এই মোমেন্টে এসে। এক, ওর চান্স হয়নি, ওর রিলেশনশিপ টিকতেছে না, ওর ডিপ্রেশনে যে নেশায় জড়াই যায়, মদ গাঁজা থেকে শুরু করে সব তো এখানে অ্যাভেলেবল, ঢাকা শহরে তুমি সব পাওয়া। সো ওগুলা খাওয়া শুরু করে। নাম্বার 2, ও নিজেকে কন্ট্রোল করে, ও বুঝে ওর প্রবলেমটা কোথায়, ও সবকিছু টেকানোর জন্য, পরিবেশ ঠিক করার জন্য, ফ্যামিলিতে রেসপেক্ট ফিরে আনার জন্য নিজের সব কিছুতে আরেকবার ট্রাই করা শুরু করে। এবং তখন দেখা যায় যে ও 12 ঘন্টা 13 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা পড়তেছে। অলরেডি ওর ক্লাসগুলো সব করা শেষ, ওর ক্লাস নতুন করে করা কিছু একা একা পড়তেছে। এরপরে দেখা যায় একা একা পড়া শুরু করার পর এরপরে সে চিটাগং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছে, ওয়েটিংয়ে আসছে, একদম পরে সাবজেক্ট আসে নাই। রাজশাহীতে পরীক্ষা দিছে, সাবজেক্ট আসে নাই, ওয়েটিংয়ে আসছে। এরপরে দেখা যাচ্ছে যে আর 2টা ধাক্কা খাওয়ার পর জিএসটিতে টপ পজিশনে চলে আসছে, এগ্রিতে টপ পজিশনে চলে আসছে। এবার তোমার মনে হইতে পারে ভাইয়া এটা লাকের কারণে হয়েছে। না, লাকের কারণে হয় নাই। যতদিনে ওর নিজের কোয়ালিটিটা জাজ করতে পারছে ততদিনে অনেক দেরি হয়ে গেছে, এজন্য দেরি করে চান্স পাইছে। এই সেম জিনিসটা জাজমেন্ট যদি ও ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা 3 মাস আগে করতে পারতো, ও ঢাকাতেই হয়ে যাইতো। ও যদি জাজমেন্টটা ঢাকা ইউনিভার্সিটির পরের দিন করতে পেরে বাকি পরীক্ষাগুলোর আগে পড়তে পারতো, তাহলে ও চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাইতো। সো জিনিসটা হচ্ছে জাজমেন্ট। তুমি এখন যে জায়গাতে আসো এই জায়গাতে এসে তোমার হায়েস্ট পরিমাণ ইফোর্টটা দিয়ে তোমার ক্যাপাবিলিটি ডেভেলপ হচ্ছে কিনা, এই যে বললাম এই ব্রেনটা তুমি ডেভেলপ করতে পারছো কিনা, এইটা তুমি ঠিক করো আগে। যদি ব্রেন ডেভেলপ হয় মাস্ট তুমি চান্স পাবা। ব্রেন ডেভেলপ যদি হয়, তুমি যদি ক্যাপাবল হও, তোমার মাথায় যদি প্রশ্ন সলভের পাওয়ার তৈরি হয়, তাহলে তুমি মাস্ট চান্স পাবা। আর যদি ব্রেন ডেভেলপ না হয় তাহলে তুমি চান্স পাবা না, এটা শিওর থাকো। যারা একদম শেষ পর্যন্ত যে চান্স পায় না, একদম শেষে কৃষিতে যেও চান্স পায় না, ওরা ডেভেলপ করতে পারে না, ওরা ভুল থেকে শিখে নেয়। টোটাল সিট সংখ্যা, বিলিভ মি, টোটাল সিট সংখ্যা যদি আমাদের 15,000 হয় পাবলিক ইউনিভার্সিটিতে, ক্যাপাবল ক্যান্ডিডেট সংখ্যা মাত্র 5 থেকে 7,000 যারা আসলে পড়াশোনা করছে। বাকি যেই 8,000 ক্যান্ডিডেট, এরা অ্যাডমিশনের ভিতরে পড়তে ক্যাপাবল হয়, চান্স না পাওয়ার পর ক্যাপাবল হয়। এখন তুমি ওই 15,000-এর ভিতরে আসতে পারছো কিনা, বা কত আগে আসতে পারছো, প্রথমেই আসতে পারছো নাকি পরে আসতে পারছো, এটা ডিপেন্ড করবে তোমার ইফোর্টের উপর, তুমি কিভাবে সাজাচ্ছ জিনিসটা তার উপর। আশা করি বুঝতে পারছো পুরো ব্যাপারটা। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আমি একটু বড় করে বলতেছি তোমাদের অন্যান্য কোশ্চেনগুলোরও অ্যান্সার করার জন্য। হ্যাঁ, আমি একটা কোশ্চেন হিসেবে কোশ্চেন করতাম আপনার সলভ কোশ্চেনের বিষয়ে। হ্যাঁ, বলছিলাম ভাই এই কোর্সটা করার পর আমার বাড়ি কতটুকু প্র্যাকটিস করা দরকার, কতটুকু প্রয়োজন আপনারা করে দিচ্ছেন, তারপর আমি কতটুকু ম্যাথ করবো, আপনারা যদি করে দিবেন এগুলো কি পুরোটা আমি বাসায় আবার করবো? ডেফিনেটলি আমার সলভ কোর্স তোমাকে কিন্তু ওয়ে শেখানোর জন্য, আমার সলভ কোর্স তোমাকে কিন্তু কখনোই চান্স পাওয়াই দিবে না। ধরো তুমি একা একা কোশ্চেন ব্যাংক সলভ করতেছো, করতে যে তুমি 5টা কোশ্চেন করছো, করার পরে তোমার মাথা গরম হয়ে গেছে, একা একা করতে যে তোমার আর ভালো লাগতেছে না, মাথা গরম হয়ে গেছে, তুমি পারতেছো না। এখন তুমি কি করবা? কোশ্চেন ব্যাংক সলভ করে বন্ধ করে দিবা। আমি এটা নিজে করছি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আমার হচ্ছে যে বুয়েটের কোশ্চেন ব্যাংক আমার সলভ করতে ইচ্ছা করে না, কারণ মাথা গরম হয়ে যায়। বাট আমি ভার্সিটি পারি, বাট আমি হচ্ছে যে তোমার সিকে রুয়েটের কোশ্চেন ব্যাংক, চুয়েটের কোশ্চেন ব্যাংক ওগুলো পারি। আমি নিজে সবচেয়ে ভালো কোশ্চেন ব্যাংক সলভ করতে পারছিলাম রুয়েটের কোশ্চেন ব্যাংক, আর তোমার চুয়েটের কোশ্চেন ব্যাংক ওটা ইজি লাগতো আমার কাছে। রুয়েট এবং চুয়েটের কোশ্চেন ব্যাংক আমি ভালো করে সলভ করতে পারতাম, আমার রুয়েটের পজিশন ভালো আসছে, কারণ কি আমার ওদের প্রশ্ন প্যাটার্নের সাথে অ্যাডাপ্টেশন ভালো। চুয়েটেরটার ক্ষেত্রে
আমি পরীক্ষায় দিই নাই, ফলে ওটা আমি তো জানি না। সাস্টের কোশ্চেন ব্যাংক আমার ভালো লাগতো, সাস্টে আমার পজিশন ভালো আসে। বুয়েটের টাইম অ্যাডাপ্ট করতে পারি না, আমি বুয়েটের চান্স পাইনি। এবার দেখো বুয়েটের কোশ্চেন ব্যাংকে অ্যাডাপ্ট যদি আমি করতে পারতাম, আমার অ্যাডাপ্টেশন যদি ভালো হইতো, তাহলে ওই প্যাটার্নের প্রশ্নগুলো আমি শিখে যাইতাম। ওই প্যাটার্নের প্রশ্নগুলো শিখে গেলে আমার পরীক্ষার হলে যে বুয়েটের কোশ্চেন কঠিন লাগতো না বা নতুন লাগতো না, ফলে আমার যে নলেজ ডেভেলপ হইতো ওটা আমি পারতাম। তাহলে প্রবলেম যেটা হইলো, আমি কোশ্চেন ব্যাংক ভয় পেয়ে অ্যাডাপ্টই করলাম না, তাহলে আমি ওই প্রশ্ন প্যাটার্ন ক্র্যাক করতে কিন্তু পারলাম না। তাহলে অ্যাডাপ্ট করার জন্য কি করতে হবে, যদি আমার নিজের মাথা গরম হয়ে যায়, একা একা আমি না পারি এবং আমার ভয় লাগে, আমি মাঝপথে ছেড়ে দিই, তাহলে এটা আমি ভুল স্ট্র্যাটেজিতে যাচ্ছি। সামহাও আমাকে টোটালটা সলভ করে শেষ করা লাগবে। তো সলভ করে শেষ করতে গেলে একটা ওয়ে হচ্ছে বন্ধুদের সাথে ডিসকাশন করে সলভ করে শেষ করা। একটা ওয়ে, যেহেতু আমি একা একা পারতেছি না, বন্ধুদের সাথে সলভ করে শেষ করা। একটা ওয়ে হচ্ছে না, বন্ধুদের সাথে হচ্ছে না, সলভ ক্লাস আছে তাদেরটা দেখে শেষ করা, বা ঢাকা শহরে কোশ্চেন ব্যাংক সলভ করানোর জন্য টিচার পাওয়া যায়, তাদের থেকে সলভ করে নেয়। আমি নিজে একটা কোশ্চেন ব্যাংক সলিউশন ক্লাসের মানে টিউশন পড়াইতে যে 3,000 টাকা 3,500 টাকা পর্যন্ত একটা ক্লাসের চার্জ করছি, 2,000, 2,500, 3,000, 3,500 চার্জ করছি। মানে একটা ক্লাস যেখানে আমি দুইটা ক্লাসে হয়তো আমি একটা চ্যাপ্টার ওরে শেষ করাবো, একটা স্টুডেন্টকে এইভাবে পড়াইছি। সো এই যে মডিউলটা, এটা ঢাকা শহরে আছে। এরকম অনেক নুব স্টুডেন্ট আছে যারা ঢাকা শহরে এরকম হাই পেমেন্ট করে টিউশন করায়, মানে টিউশন নিয়ে ওরা হচ্ছে সলভ করায় নিচ্ছে, ওরা চান্স পেয়ে যাবে। ও একা একা যদি পড়তো চান্স পাইতো না, সলভ করায় নিয়ে চান্স পেয়ে যাবে। সো যদি তোমার হাতে ওই অপশন না থাকে, তাহলে এরকম আমাদের যে কোর্সগুলো আছে এখন, অনেকে আমি আনার পর থেকে অনেকেই কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স নামাই। সো কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স যেগুলো আছে, কিংবা উদ্ভাসও আগে এই প্রোডাক্টটা দিত না, আমারটা পপুলার হওয়ার পরে উদ্ভাস পরবর্তীতে কোশ্চেন ব্যাংক সলিউশনের ক্লাস দেওয়া শুরু করছে। বাট ওদের ওখানে যেহেতু মাল্টিপল টিচার ক্লাস নেয়, এক এক টিচারের কোয়ালিটি এক এক রকম, ওদের ক্লাস নিয়ে অনেক কমপ্লেন আছে যে ওদের ক্লাসগুলো অনেকে বুঝে না, বা ক্লাসগুলোর লেন্থ অনেক বেশি, স্লো পড়ায়, তোমার হচ্ছে যে টাইমে শেষ করতে পারে না। তো ওইটার কারণে তোমার যেখানে অ্যাডাপ্ট হয়, যদি তোমার উদ্ভাসের ক্লাসের সাথে অ্যাডাপ্ট হয়, আমার ক্লাসের সাথে অ্যাডাপ্ট হয়, এই ক্লাসগুলো তুমি প্রথমে করবা, করে তুমি কোশ্চেন ব্যাংকের ওই কোশ্চেনগুলো করা সম্ভব এইটা তুমি আগে মাথার ভিতর ঢুকাইবা। এরপরে ওই ট্রিকগুলো অ্যাপ্লাই করে নিজে নিজে সলভ করতে হবে। ট্রিক যেগুলো তুমি আমার থেকে শিখছো, এই ওয়েগুলো তোমার মাথায় কাজ করতেছিল না, তুমি একা করতে গেলে তোমাকে ব্রেন স্ট্রমিং করা লাগতো। বাট যখন আমি করাই দিচ্ছি, তোমার ব্রেন স্ট্রমিং করা লাগছে না, তুমি আমার থেকে ওয়ে শিখছো, সেই ওয়েটা মুখস্থ করছো, ওই ওয়েটা বারবার প্র্যাকটিস করছো, দি ব্রেনকে ট্রেন করছো। অ্যাডমিশন হচ্ছে ট্রেনিং এর গেম, ব্রেন স্ট্রমিং এর গেম না। ব্রেন স্ট্রমিং করার লাগে হার্ড লেভেলের কোশ্চেনগুলোর জন্য। আমাদের টার্গেট হার্ড লেভেলের কোশ্চেন না, আমাদের টার্গেট চান্স পাওয়ার জন্য বোর্ড স্ট্যান্ডার্ড অ্যান্ড মিডিয়াম কোশ্চেন, বোর্ড স্ট্যান্ডার্ড মিডিয়াম কোশ্চেন। সো আমি ব্রেন স্ট্রম অতটাতে তো যাচ্ছি না, ব্রেন স্ট্রম আমার অতটা লাগবে না। আমাদের কোশ্চেন ব্যাংকের ভিতরে যা আছে তা নিয়ে আমরা প্রথমে যদি জিনিসপত্রগুলো ভালো করে শিখি, শেখার সময় যদি আমার ব্রেন স্ট্রম হয়ে যায়, ওইটা আমি এখন ট্রেন করবো, ট্রেন করে 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 নিজের ব্রেনকে অ্যাডাপ্ট করাবো। আমার ব্রেন অ্যাডাপ্ট হয়ে গেছে, আমি ট্রেন করে ফেলছি, আমার ব্রেন একদম অ্যাডাপ্ট হয়ে গেছে। এবার আমি কি করবো, একই কোশ্চেন 2বার 3বার 4বার রিপিট করে করে সলভ করবো, রিপিট করে করে সলভ করবো। এবং আমি দেখবো যে এই জায়গার কোশ্চেন বা এই টাইপের কোশ্চেন যত আমি পরীক্ষা দিচ্ছি, ওই পরীক্ষার ভিতরে আসছে আমি ভুল করতেছি কিনা। ভুল করলে রেড সিগন্যাল, যত দ্রুত সম্ভব শেষ করতে হবে এবং ভুলগুলো সংশোধন করতে হবে। এইভাবে কোশ্চেন ব্যাংকটা তুমি অ্যাডাপ্ট করবা, একদম স্টেপ বাই স্টেপ। যদি তোমার মাথা গরম হয় তাহলে ক্লাসে হেল্প নাও। অনেকের ক্ষেত্রে এমন হবে, ও একা একা 90% কোশ্চেন ব্যাংক সলভ করতে পারে, বাট 10% ব্রেন স্ট্রমিং এর কোশ্চেনগুলো পারে না। ও কি করবে, খালি ওই কোশ্চেনগুলো দেখবে কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স থেকে, যে আচ্ছা আমি এগুলো পারি না, এগুলো মিল্টন ভাই কেমন করাইছে, বা উদ্ভাসের ক্লাসে কেমন করাইছে, বা অন্য জায়গা থেকে কেমন করাইছে, ওই জায়গাগুলো খালি দেখবে। বাকিগুলো সময় নষ্ট করে তো লাভ নাই, ও অলরেডি নিজে নিজে পারে। এখন ও কেন আমার ওই 2 ঘন্টা একটা ক্লাস বা টোটাল চ্যাপ্টারের উপর 4 ঘন্টা ক্লাস আছে, 4 ঘন্টা ক্লাস আবার করবে? ও নিজে নিজে যদি পারে তাহলে ওর করার দরকার নেই, ও যেগুলোতে আটকে যাচ্ছে সেগুলো দেখবে। আচ্ছা, ও দেখা যাচ্ছে যে ও পারে, বাট সময় লাগতেছে অনেক বেশি। ও পারতেছে বাট ও সময় লাগতেছে। দেখা যাচ্ছে একটা কোশ্চেন 1 মিনিটে করা সম্ভব, যেটা আমি 30 সেকেন্ডে করি, ওর ওটা সময় লাগতেছে 5 মিনিট বা 4 মিনিট। তখন ও চিন্তা করবে যে আচ্ছা ভাইয়ার ক্লাসে দেখি তো 30 সেকেন্ডে হচ্ছে কিনা জিনিসটা। যদিও ভাইয়ার ক্লাসে 30 সেকেন্ডে শিখতে পারে, তাহলে ওর ওই প্রসেসটা অ্যাডাপ্ট করা লাগবে। এই অ্যাডাপ্টেশনের জন্য এখন কি করবে, অনেক প্র্যাকটিস করবে, অনেক প্র্যাকটিস করবে। দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের প্রসেস। আশা করি বুঝতে পারছো। আমি ক্যামেরা অফ করে দিলাম। আচ্ছা, তোমার কোশ্চেন শেষ। পরে হচ্ছে যে ওয়ালাইকুম সালাম, বলো। হ্যাঁ, আমি আপনার ক্লাসগুলো রেগুলার করি এবং প্রশ্নগুলো সলভ করতে গেলেও পারছি আলহামদুলিল্লাহ। এখন এই ভিতরে তাও অনেক হতাশা কাজ করে। এই সময়গুলোতে কিভাবে নিজের কনফিডেন্সটা ঠিকভাবে ধরে রাখবো এবং কিভাবে আগাবো যদি একটু বলতেন। ওকে, আমি ডেফিনেটলি, খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো, অ্যাডমিশনের সময় হতাশা খারাপ জিনিস না, ভালো জিনিস। অ্যাডমিশনে যার হতাশা নেই
তার মানে তার অ্যাডমিশনে আগ্রহ নেই। বিলিভ মি অর নট, যে বুয়েটে ফার্স্ট হবে ওর ভিতরেও হতাশা আছে। ও বুঝে গেছে যে আমার কিছু একটা ভালো রেজাল্ট হবে, তারপরে ওর ভিতরে আনসার্টিনিটি আছে, ওর ভিতরে হতাশা আছে, কারণ ফাইনাল রেজাল্টও জানা নেই। এবং বাংলাদেশের অন্যান্য মানুষ যারা আছে তারা হচ্ছে বেশি ক্যাপাবল কিনা ও শিওর না। সো হতাশা কাজ করবেই, অ্যাওয়ারনেস কাজ করবেই। হতাশা, অ্যাওয়ারনেস এগুলো ভালো জিনিস, প্রেশার ফিল করা ভালো জিনিস, বাট প্রেশার বা হতাশা এইটাকে দুইভাবে কাজে লাগাইতে পারবা। একটা হচ্ছে তুমি প্রেশার ফিল করতেছো বা তোমার কাছে ডিপ্রেস লাগতেছে, এটাকে তুমি এভাবে কাজে লাগাবা যে আচ্ছা আমার একটা ভয় কাজ করছে, যদি না হয় এর জন্য আমি কি করব, ইফোর্ট আরো বাড়াবো। কোনোভাবেই নিজের 100% দেয়া থেকে বিরত থাকা যাবে না, আমার 100% দেয়াই লাগবে। তো তাহলে কি তোমার যে হতাশা কাজ করছে ওটাকে তুমি পজিটিভলি কাজে লাগাইলা। আরেকটা ওয়ে আছে, তোমার যদি হতাশা কাজ করে তুমি যদি চিন্তা করো দূর আমার দ্বারা মনে হচ্ছে হবে না, আমি পড়বো না, দেখ বাদ দিই, কে পড়বে এত, তুমি কি চিন্তা করলে, এভাবে চিন্তা করে তুমি আজকে 8 ঘন্টা পড়ার টার্গেট ছিল, তুমি 2 ঘন্টা পড়লা। পরের দিন তুমি চিন্তা করলে দূর আমার এমনি হচ্ছে না, কালকে আবার তারপর পড়ছি 2 ঘন্টা, আরে দূর আমার দেখিচ্ছ হবে না। পরের দিন তুমি কি করলা, পরের দিন তুমি পড়ছো যে 2 ঘন্টা বা 1 ঘন্টা। এবার তুমি চিন্তা করছো আমার দিয়ে তো হচ্ছেই না, থাক পড়বোই না। তুমি এই যে লুপে ফেসে গেলা, তুমি প্রতিদিন কম পড়তেছো। এটা তুমি দেখো, আমি আগেও বলছি, যতগুলা জিনিসপত্র তোমার কন্ট্রোলে আছে সেগুলাতে তুমি ফোকাস না করে যেগুলো তোমার কন্ট্রোলে নেই সেগুলোতে ফোকাস করতেছো, ফলে কন্ট্রোলের জিনিসপত্রগুলো আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। একবার কন্ট্রোলের জিনিসপত্রগুলো হাতের বাইরে চলে গেলে টাইম তো কম, পরে তো তুমি ওগুলাও আর কন্ট্রোল করতে পারবে না। এই জন্য তোমার নিজের একদিনে সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট যতটুকু দেওয়া সম্ভব দাও। আজকে ধরো তোমার 8 ঘন্টা পড়ার সর্বোচ্চ পরিমাণে ক্যাপাবিলিটি আছে, তুমি 8 ঘন্টা পড়ার পরে নিজেকে জাজ করো যে আমি কি আমার সর্বোচ্চটা দিছি আজকে, ইয়েস আজকে আমি আমার সর্বোচ্চটা দিছি, তাহলে আমি কালকেও সর্বোচ্চ দিব, তারপরের দিনে সর্বোচ্চ দিব। তুমি ওইটুকুকে জাজ করো, বাকি সব জিনিসপত্রকে জাজ করা বন্ধ করো। এই হচ্ছে আমাদের প্রসেস। তাহলে হতাশা যদি লাগে, এই হতাশাটাকে পজিটিভলি কাজে লাগাতে হবে, যাতে আগামী 4 মাস এই হতাশা তোমাকে সচেতন করে যে না আমাকে পড়াশোনা ভালো করে করতে হবে। সচেতন করো এবং তুমি পড়াশোনা করতে থাকো, হতাশা তোমাকে অ্যাওয়ার করুক। ইভেন পরীক্ষার হলে যেও ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, সেখানে যেও যদি তোমার হতাশ লাগে এবং মনে হয় আমি কি চান্স পাবো না, তখন তুমি কি করবা, দেখবা তুমি অনেক সচেতন হয়ে যাবা। তুমি দেখবা প্রত্যেকটা প্রশ্ন তুমি ভেবে চিন্তে করতেছো, তুমি ওভার কনফিডেন্ট হয়ে যে ভুলভাল দেখাচ্ছ না, তুমি অনেক ভেবে চিন্তে দেখাচ্ছ যে না আমি যেগুলো পারবো ওগুলাই দেখাবো, ঠিক আছে, না আমার এটা ভুল করা যাবে না, এটা আমি একটু ক্রস চেক করি। তো এই ধরনের জিনিসপত্র তোমাকে সচেতন করে, তো তুমি এটাকে সচেতনতায় কনভার্ট করো, অ্যাওয়ারনেসে কনভার্ট করো। ঠিক আছে ভাই, ওকে। পরের কোশ্চেন, নির্জন, স্নেহা, সুমাইয়া যারা আছো পাইপলাইনে, একজন একজন করে করো। আচ্ছা তোমাকে বলি, একটা চ্যাপ্টারের ল্যাকিংস কিভাবে বুঝবা। একটা চ্যাপ্টারে তুমি ফার্স্টে হচ্ছে আমাদের ক্লাস করবা, ক্লাস করার পরে ক্লাসটা নোট করার পরে নোটটা 3-4 বার রিভিশন দিবা। তারপরে যে তুমি ওই চ্যাপ্টারের উপর কোশ্চেন ব্যাংক সলভ করবা, দেখবা ম্যাক্সিমাম জিনিসপত্রই এই 2টা জায়গা থেকে কভার হয়ে গেছে। এবার কভার হওয়ার পরে দেখবা কিছু জিনিসপত্র পারতেছো না, আবার ওগুলো ক্লাসেও কম করানো হয়েছে, ওই জিনিসপত্রগুলো কম ইম্পর্টেন্ট তাই ক্লাসে কম করানো হয়েছে এবং ওই জিনিসপত্রগুলো পারতেছো না। ওগুলো তোমার ল্যাকিংসের মধ্যে পড়বে না, ওগুলো তোমার মেজর এবং মাইনরের মধ্যে পড়বে। যেগুলো মেজর কন্টেন্ট সেগুলোতে আগে তোমাকে ভালো করতে হবে, যেগুলো মাইনর কন্টেন্ট সেগুলোতে তুমি পরে অ্যাডাপ্ট করবা। পরে অ্যাডাপ্ট মানে কি? পরে অ্যাডাপ্ট মানে হচ্ছে তুমি পরবর্তীতে একবার পেপার ফাইনাল পরীক্ষা দিবা, একবার সাবজেক্ট ফাইনাল পরীক্ষা দিবা, একবার বুয়েট স্ট্যান্ডার্ড পরীক্ষা দিবা, একবার ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড পরীক্ষা দিবা। এই সমস্ত পরীক্ষাগুলো যখন তুমি দিবা তখন তুমি একই জিনিস কয়েকবার রিভিশনের জন্য পড়বা। যখন একই জিনিস কয়েকবার রিভিশনের জন্য পড়বা, ওই টাইম লাইনে যাবে, তখন তোমাকে মাইনর কন্টেন্টে ফোকাস করতে হবে এবং তোমার স্ট্রেংথ এবং উইকনেসের জায়গাতে ফোকাস করতে হবে। তো ধরো একটা কন্টেন্ট বা 70% জিনিস যেগুলো আমি ক্লাসে পড়াইছি বাট তোমার এখনো ওটা ভালো লাগে না বা ওটা তুমি এখনো পারো না, তাহলে ওই কন্টেন্টটা হাই ফ্রিকোয়েন্সি কন্টেন্ট, যেটা অনেক বেশি পড়াশোনা দরকার, বাট স্টিল তুমি ওই কন্টেন্টে উইক, তাহলে ওটা তোমার উইকনেস, তাহলে ওটা আসবে তারপরে তোমার উইকনেস, তার মানে ওটাতে তোমাকে আগে ফোকাস করতে হবে। এখন তুমি নিজের টাইম লাইন এমনভাবে সেট করবা যাতে তোমার স্ট্রেংথের জায়গা এবং উইকনেসের জায়গাগুলোতে তুমি ফোকাস করতে পারো। স্ট্রেংথের জায়গাগুলো বারবার রিপিট করতে হবে রিভিশন, আর উইকনেসের জায়গাগুলোর ক্লিয়ারিটি আনতে হবে, মুখস্থ করতে হবে, জিনিসপত্রগুলো সামহাও অ্যাডাপ্ট করা লাগবে, করে আগাইতে হবে। এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি কন্টেন্টের ক্ষেত্রে। আর ওই যে 30% যেগুলো লো ফ্রিকোয়েন্সি কন্টেন্ট, এটা তুমি হাই ফ্রিকোয়েন্সি রেগুলার স্ট্রেংথ উইকনেস অ্যানালাইসিস করে অ্যাডাপ্ট করার পর তারপরে ওটাতে যাবা, কারণ ওটা আসবেই 1-2টা, যেটা না পারলেও তোমার চান্স হবে। বাট যেটা হাই ফ্রিকোয়েন্সি, যেটা বারবার
আসে, এটা তুমি না পারলে তোমার চান্স নিশ্চিত মিস হয়ে যাবে। মানে জিনিসটা এরকম, ধরো 70 মার্ক কোশ্চেন সবাই কমন পাইছে, এই 70 মার্কে তুমি 20 মার্ক ভুল করছো, আর 30 মার্ক কোশ্চেন কেউ কমন পায় নাই, ওই 30 মার্কে তুমি হায়েস্ট মার্ক তুলছো 10। এবার চিন্তা করো, তুমি 70 মার্কে 20 মার্ক ভুল করে পাইলা 50, আর ওখানে 30 মার্কে তুমি হায়েস্ট তুলে 10 তুলছো, তাহলে টোটাল মিলে তোমার হইতেছে 60। আর যারা এই 70-এর ভিতরে 75, 70-এর ভিতরে 75 তোলা সম্ভব না, 70-এর ভিতরে 65 তুলতেছে, আর ওদিক থেকে তুলতেছে 2 বা 3, তারা 65 আর 3 মিলে 68 পাচ্ছে, স্টিল তোমার থেকে 8 মার্ক বেশি। তোমার পজিশন মিনিমাম 5000 কমে যাবে, মিনিমাম 5000 দূরে চলে যাবে 8 মার্কের জন্য। তাহলে বুঝতে পারছো জিনিসটা কি, যে যেটা কেউ পারবে না ওটা আমার একা পেরে লাভ নাই, যেটা সবাই পারবে ওটা আমি ভুল করলে আমার বিরাট ক্ষতি। তো ক্ষতিটা আগে বুঝতে হবে, যে ক্ষতিটা করা যাবে না, আমি একটু লাভের জন্য অনেক বড় ক্ষতি করতে পারবো না, আমার ক্ষতিটা আগে বুঝতে হবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ বলো। আমি বাসায় প্র্যাকটিস করলে ওই একটা কোশ্চেন দিতে পারি, কিন্তু অফলাইন এক্সাম দিয়ে গেলে এখানে যে মানে প্রশ্ন একটু উল্লেখ করতে দিলে মানে নার্ভাস হয়ে যায়, ভুল করে আসে। ওকে, প্রশ্নটা কি এক্সটেন্ডেড ভার্সন আছে না এইটুকুই? ওকে, এটার কয়েকটা কারণ আছে। দেখো, বাসায় বসে যখন তুমি পরীক্ষা দাও তখন তুমি তোমার নিজের এনভায়রনমেন্টে পরীক্ষা দাও, আশেপাশে কেউ থাকে না, ফলে তোমার নার্ভাস লাগে না। আর আশেপাশে এক্সাম ফোবিয়া বা এক্সাম হল ফোবিয়া বলে একটা ব্যাপার আছে, এই জিনিসপত্রগুলো কাজ করে না। আরেকটা জিনিস, বাসায় বসে টাইম লিমিট হয়তো থাকতেছে না, বা তুমি এক্সাম ফিল পাচ্ছ না। তো এক্সাম হলে যে তুমি পারফর্ম করবা যখন, তখন কয়েকটা জিনিস তোমাকে ওভারকাম করা লাগবে। কি কি জিনিস ওভারকাম করা লাগবে? প্রথম কথা এক্সাম ফোবিয়া, মানে এক্সাম দিতে ভয় পাওয়া। এক্সাম দিতে ভয় পাওয়ার একটা বড় রিজন হচ্ছে মার্ক নিয়ে চিন্তা করা, আরে কত পাবো। 2 নম্বর জিনিস, তুমি যখন পরীক্ষার হলে যাবা, আশেপাশে অন্যের মুখ পানে তাকায় দেখবা যে ওখানে কেউ একজন খুব বড় লোকের ছেলে আছে, কেউ একজন খুব সুন্দর দেখতে আছে, কেউ একজন ওভার কনফিডেন্ট চিল্লায় কথা বলতেছে, এক একজনের এক এক ধরনের বিহেভিয়ার দেখবা। এই আশেপাশের মানুষের দিকে তাকাইলে নার্ভাসনেস চলে আসে, ঠিক আছে? এই নার্ভাসনেসগুলা ইগনোর করতে হবে, এগুলো ইগনোর করতে শিখতে হবে। পরীক্ষার হলে যে টাইম ম্যানেজমেন্ট না করতে পারা, কোনটা আগে সিলেক্ট করব কোনটা পরে সিলেক্ট করব, মানে কোনটা আগে দাগাবো কোনটা পরে দাগাবো, ফার্স্ট রানে কোনটা দাগাবো, সেকেন্ড রানে কোনটা দাগাবো, থার্ড রানে কোনটা দাগাবো, এগুলো সিলেক্ট করতে না পারা। স্পেসিফিক পরীক্ষার জন্য সাবজেক্টিভ স্ট্র্যাটেজি সেট করা, যেমন আমি কোন সাবজেক্ট আগে দাগাবো, কোন সাবজেক্ট পরে দাগাবো, আমার স্ট্রেংথ কোনটা, আমার উইকনেস কোনটা, এইগুলা সিলেক্ট করতে না পারা, এগুলাকে বলে এক্সাম স্ট্র্যাটেজি। তুমি দেখো, নর্মালি যখন তুমি পড়াশোনা করতেছো, তুমি পড়তেছো, বাট এক্সাম স্ট্র্যাটেজি সেট করতেছো না। ইউ ডু নট নো হাউ টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, সো ইউ হ্যাভ টু নো হাউ টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। তোমার জানতে হবে যে আমি যেটা পড়ে যাচ্ছি সেটা এক্সামে যে আমি কীভাবে ভালো করব, এক্সামের জন্য কীভাবে ভালো করব, এটা একটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। এই জন্যই এত পরীক্ষা দেওয়া হয়, কোচিংগুলো এত ফেমাস কেন? তারা ট্রায়াল অ্যান্ড এরর মাধ্যমে তোমাকে পারফেক্ট বানাবে। সো এখন তুমি যেই ট্রায়াল অ্যান্ড এরর করতেছো, প্রতিদিন এক্সাম দিচ্ছ, তুমি চিন্তা করবে আমি বাড়িতে বসে এই প্রশ্নটা পারতাম, বাট পরীক্ষার হলে যে আমি ভুল কেন করলাম? আচ্ছা, আমি এটা টাইমে কুলাইতে পারি নাই, তার মানে আমার টাইমটা ঠিক করা লাগবে। আচ্ছা, আমি প্রশ্নটা ভুল পড়ছিলাম, প্লাসের জায়গায় মাইনাস বসাইছিলাম, এটা আমার ঠিক করা লাগবে। আচ্ছা, আমি প্রশ্নটা ঠিকঠাকই পড়ছিলাম, বাট সলভ করার সময় হুট করে আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো, আমি একদম আউট হয়ে গেছিলাম, এটার জন্য আমি পারি নাই। সো এই কারণগুলো অ্যানালাইসিস করে এইটা সলভ তোমাকে করাই লাগবে, যে যেই প্রবলেম সেই প্রবলেমের সলিউশন কি, প্রবলেমের সলিউশন, প্রবলেমের সলিউশন, প্রবলেমের সলিউশন। এভাবে তুমি ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে লাস্ট মান্থে যে পারফেক্ট হইলে হয়েছে, এখন তোমার পারফেক্ট হওয়া লাগবে না, লাস্ট মান্থে যে পারফেক্ট হইলে হয়েছে। বুঝতে পারছো? ওকে, পরের কোশ্চেন। আমি করি? হ্যাঁ করো শিওর। আচ্ছা, অনেকগুলো কোশ্চেন ছিল। সবাই এডমিশন টাইমে স্পেশালি বলে যে এক্সাম দাও, এক্সামটা খুবই জরুরি, বাট আনফরচুনেটলি কিছু ফাইন্যান্সিয়াল ইস্যুর কারণে আমি তোমার কোনো অফলাইন কোচিং এ ভর্তি হই। আমার 4টা সাবজেক্টে, আমার 4টা প্রাইভেট অনলাইন বেস, আমার ওদের কাছে পড়তে ভালো, ওদের কাছে মানে আপনি কেমিস্ট্রি এমন ভাইয়ের কাছে দিতে পারবেন। তো আমি মূলত মানে ওই প্রাইভেট ব্যাচে টুকটাক কিছু এক্সাম দেয়, ওগুলাই থেকে এক্সাম দেওয়ার অপরচুনিটি আছে। প্লাস অনেকেই দেখছি চর্চাতে এক্সাম দেয়, তো আমি ভাবছি সেখানে হয়তো আমি কিছু এক্সাম দিব, কিন্তু এখন মানে অফলাইনের সাথে তো কখনো অনলাইন কম্পেয়ার করা যায় না। আমি এটাই বলতেছিলাম যে অনলাইন এক্সামটা আমি কিভাবে এফেক্টিভলি দিতে পারি, কিভাবে মানে ওই অনলাইন এক্সাম থেকেই আমি আমার বেস্ট আউটপুটটা আনতে পারি। আমার কেন জানি মনে হচ্ছে তুমি অনলাইন এক্সাম দিয়েই খুব ভালো করবা, তোমার ভিতরে ওই কনফিডেন্সটা আমি এখনই দেখতে পাচ্ছি। এবং বিলিভ মি, আমি এর আগে যত গাইডলাইন সেমিনার নিছি, যেখানে যেখানে আমি এরকম ফাইন্ড আউট করছি যারা চান্স পাবে, ওরা সবাই চান্স পাইছে, ভালো করছে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে এই যে তুমি বললা না যে কিভাবে অফলাইন
এক্সামটার মতোই অনলাইন এক্সামকে ইফেক্টিভলি ব্যবহার করা যায়। তুমি যে চিন্তাটা করতেছো তার মানে তোমার সাবকনশিয়াস মাইন্ড অলরেডি অনলাইন অফলাইন দুইটাকে সমান ভাবা শুরু করছে, যেন আমি অনলাইনে যেটা দিতেছি এটাই আমি অফলাইনে যে দিব, অনলাইনে যেটা দিতেছি এটাই আমি অফলাইনে যে দিব। সো অলমোস্ট আচ্ছা আমাদের মিটিংটা শেষ হয়ে যাবে 1 মিনিটের ভিতরে। তোমরা হচ্ছে যে আমি আবার লিঙ্ক দিব, আবার লিঙ্ক দিলে আবার জয়েন করো, তাহলে হচ্ছে আমরা আরও আধা ঘন্টার মতো কথাবার্তা বলতে পারবো, বুঝতে পারছো? তো আমি যেটা বলছিলাম, তো তোমার ব্রেন যখন এই জিনিসটা অ্যাডাপ্ট করা শুরু করবে, দ্যাটস দ্য পয়েন্ট, এই পয়েন্ট থেকে তুমি ইমপ্রুভ করা শুরু করবে। এরপরে এখন তোমাকে স্পেসিফিক কিছু স্ট্র্যাটেজি নিজের জন্য সেট করা লাগবে। তুমি চর্চা এক্সাম দাও, তুমি হচ্ছে অন্যান্য এক্সামগুলো দাও, সব এক্সামগুলো দাও, দিয়ে 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 তুমি এক্সাম বা কোশ্চেন সলভে তুমি অ্যাডাপ্ট করো। এরপরে তুমি যেটা করবা, তুমি একটা মডেল টেস্ট বই কিনবা, নিজে একটা মডেল টেস্ট বই কিনবা, যে কোনো একটা প্রতিষ্ঠানের মডেল টেস্ট বই কিনবা, ঢাবি স্ট্যান্ডার্ড, ভার্সিটি ক স্ট্যান্ডার্ড। ওই মডেল টেস্ট বইটাই প্রতিদিন সকালবেলা সকাল 10টার সময় তুমি বাসায় বসে নিজের টেবিলটা একদম ফাঁকা করে কিচ্ছু না রেখে ওই মডেল টেস্ট বইটাই তুমি একা একা নিজে ঘড়ি ধরে পরীক্ষা দিবা, এবং ওই ঘড়ি ধরে পরীক্ষা দিয়ে ওই মডেল টেস্ট বইয়ের যে পরীক্ষাটা দিছো ওটার সলভ তুমি নিজে করবা, প্রশ্ন খাতা তুমি নিজে দেখবা। আচ্ছা সবাই চলে আসছো, বিশেষ করে যার কোশ্চেনটা ছিল ও চলে আসছো, তাহলে আমি কথাটা শেষ করি। তো যেটা বলছিলাম যে সকালবেলা প্রতিদিন সকাল 10টার সময় তুমি যদি ওই মডেল টেস্ট বইটা নাও এবং মডেল টেস্ট বইটা নিয়ে তুমি এক্সাম দাও, একদম রিয়েল এক্সামের মতো, তুমি টেবিল একদম ফাঁকা করে নিজের রুমে বসা একদম A to Z ওইভাবেই পরীক্ষা দাও, তাহলে এইটা তোমাকে প্রতিদিন একটা সময় আউটপুট দেওয়ার মুডে নিয়ে যাবে। এটাই তোমাকে ফিল দেবে তুমি এক্সাম দিচ্ছ, এটাই তোমাকে ফিল দেবে তুমি এক্সাম দিচ্ছ। তো এই ফিলটা যখন তোমাকে দিবে তখন এই ফিলের মাধ্যমেই তুমি আস্তে 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 অফলাইন এক্সামের সাথে অ্যাডাপ্ট করে ফেলবা, অফলাইন এক্সামের সাথে অ্যাডাপ্ট করে ফেলবে। এবার ধরো তুমি যতগুলো অফলাইন এক্সামের সাথে এভাবে অ্যাডাপ্ট করছো, এগুলো তুমি হয়তো বাসায় দিছো, বাট তোমার কিন্তু প্রশ্নের সাথে পরীক্ষার সাথে অ্যাডাপ্ট হয়ে যায়। দেখো আমি তোমাকে জাস্ট একটা ঘটনা বলি, বললে বুঝতে পারবা, এভাবেই চিন্তা করো। তুমি যখন পরীক্ষার হলে ঢুকবা, অফলাইন পরীক্ষার হলে ঢুকবা, ঢোকার সময় তুমি পুরা রুমটা একবার তাকায় দেখো, কোথায় কে আসে, কতজন আসে, রুমটা কত বড়, পরিবেশ কত বড়। তারপরে যে তুমি তোমার সিটটা খুঁজে সিটটা খোঁজার পরে ওই সিটে যে বসে পড়ো, এরপরে তুমি খাতা পাও, খাতা পাওয়ার পরে প্রশ্ন তোমার হাতে আসে, এবার তুমি এক্সাম দেওয়া শুরু করো। খেয়াল করো এই পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত, প্রশ্ন পাওয়ার আগ পর্যন্ত এটা তোমার জন্য নতুন, বাট পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর থেকে পরের মিনিট থেকে তুমি কিন্তু বাসায় বসে পরীক্ষা দিয়ে যেই ফিলটা পাইতা, যেই ফোকাস, যেই ডেডিকেশন তোমার হইতো অফলাইনে, বাসায় অফলাইনে, ওই পরীক্ষার হলে বসেও কিন্তু সেম অফলাইনে সেম ফোকাস, সেম ডেডিকেশন, সব সেম। তাহলে তোমার জাস্ট ওভারকাম করা লাগবে কোন পার্টটা? পরীক্ষার হলে ঢোকা, খাতা পাওয়া এবং আশেপাশের মানুষদের মুখের দিকে তাকিয়ে নার্ভাসনেস, এই কয়েকটা পার্ট তুমি অ্যাডমিশনে অফলাইন কোচিংয়ে না যাওয়ার কারণে তুমি পাচ্ছ না। তো এই পার্টটা ওভারকাম করা সম্ভব। কিভাবে সম্ভব আমি তোমাকে বলি। সিম্পল, তুমি বাসায় বসে বসে একদম টাইম মেনটেন করে রিয়েল পরীক্ষার মতো মডেল টেস্ট বুক দেখে দেখে পরীক্ষা দিবা। পরীক্ষার শুরু হওয়ার পরের পার্টটা তোমার একদম কোচিংয়ের মতো অ্যাডাপ্ট হবে। শুরুর এই পার্টটা তুমি কি করবা, তোমার টার্গেট ধরো ঢাকা ইউনিভার্সিটি, তো ঢাকা ইউনিভার্সিটির আগে ধরো বিইউপির এক্সাম হচ্ছে বা আরও 2-1টা এক্সাম হয়ে যাবে, ওই এক্সামগুলোতে তুমি পরীক্ষায় বসবা। বা ধরো তোমার টার্গেট হচ্ছে জিএসটি বা এগ্রি তোমার টার্গেট, তার আগে যে কয়টা এক্সাম আছে সবগুলাতে দিবা। এই এক্সামগুলাতে 1টা বা 2টাতে এক্সাম দেওয়ার পর তোমার যদি পজিশন মোটামুটি আসে, হালকা আসে, ওই পরীক্ষার হলগুলো তোমাকে এক্সপিরিয়েন্স দিবে। যেমন ধরো আমার মেইন টার্গেট ছিল বুয়েটের আগে আমি 3টা এক্সাম দিছিলাম এবং 3টা এক্সামেই আমার হয় নাই, এরপরে আমার বুয়েটও হয় নাই। এরপরে আমি বুঝতে পারছি আমার কেন হচ্ছে না। দেন 4 নাম্বার চলে যাওয়ার পর 5 নাম্বার থেকে আমার চান্স হওয়া শুরু হয়েছে। 5-এর পরে আমি যে কটা পরীক্ষা দিছি, 5-এর পরে আমি 4টা মতো পরীক্ষা দিছি বা 3টা মতো পরীক্ষা দিছি, 3টা মেবি 3টা বা 4টা মতো। বাকি সব জায়গাতে আমার চান্স হয়েছে। কোথায় কোথায় হয়েছে? রুয়েটে হয়েছে, কুয়েটে হয়েছে, সাস্টে হয়েছে, বুটেক্সে হয়েছে। 4টা দিছি এবং 4টাতে আমার খুব ভালো পজিশন আসছে। তার মানে হয়েছে কি, আমিও তোমাদের মতো উইকলি এক্সাম দিতাম না পজিশন, আমি মেবি 4টা বা 5টা উইকলি এক্সাম দিছি, বাকিগুলো দিই নাই। হ্যাঁ, বুয়েট স্ট্যান্ডার্ড এক্সাম, অমুক স্ট্যান্ডার্ড এক্সাম, এগুলো আমি কিছুই দিই না, আমি উইকলি দিছি খালি 4টা-5টা। তখন আমি প্রচুর ছিলাম, মানে আমি এত কিছু বুঝতাম না, এত স্ট্র্যাটেজিক ব্যাপার স্যাপার তখন আমার মাথায় কিছুই ছিল না, এবং আমি এগুলো বুঝতাম না, এগুলো জানতাম না, এগুলো আমার ল্যাকিংস বলেই আমি প্রচুর অ্যানালাইসিস করছি যে আমি কেন খারাপ রেজাল্ট করছি। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এত গাইড করতে পারি, এবং আমি এসব ল্যাকিংসগুলো সব আমার লাইফে পরবর্তীতে অ্যাডাপ্ট করছি সব ভালো রেজাল্ট করার জন্য। তো এই জন্য আমি বলতেছি যে তুমি যখন ওই প্রথম 1টা 2টা 3টা এক্সামে ট্রায়াল দিবা, তুমি বুঝতে পেরে যাবা, তখন দেখবা যে তার পরেরগুলো তোমার সাহস হয়ে গেছে। যেমন ধরো যারা ফার্স্ট টাইম এক্সাম দিয়ে কোথাও চান্স পায় না, ওরা সেকেন্ড টাইম পরীক্ষা যখন দিবে, যারা এদের প্রিপারেশন যদি ভালো হয়,
এরকম অহরহ স্টুডেন্ট আছে যারা সেকেন্ড টাইম প্রিপারেশনে টপ করবে, টপ পজিশনে আসবে, 30, 40, 50, 60, টপ 100-এর ভিতর, টপ 50-এর ভিতর পজিশন থাকবে, এটাই হয়, বারবার এটা ঘটে। তো এটার কারণ কি? এর কারণ হচ্ছে ওর এক্সপিরিয়েন্স প্লাস ওর কন্টেন্ট গোছানো আছে এবং ও টাইম বেশি পাইছে। তো এইভাবে তুমি অফলাইনে পরীক্ষা না দিয়েও বাসায় বসে বসে ওই ফিল্ডটা নিয়ে তোমার পরীক্ষার স্ট্র্যাটেজির সাথে অ্যাডাপ্ট করতে পারবা, কোনো সমস্যা নেই। কনফিডেন্ট থাকো, পড়াশোনা করো, পর্যাপ্ত পরিমাণ কোশ্চেন সলভ করো। কোশ্চেন সলভ করলে তুমি যদি জীবনের প্রথম পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দাও, ওইটাতেই তুমি ফাড়াই দিতে পারবা, কোনো সমস্যা নেই। জাস্ট তোমাকে অ্যাকুরেসি মেনটেন করে কনফিডেন্টলি পরীক্ষা দিয়ে আসতে হবে। ওকে ভাইয়া, বুঝতে পারছি। আমার আরো একটা কোশ্চেন ছিল। শিওর করো, বাট একটু শর্টে করো। হ্যাঁ, ওকে। আপনি মানে সব টিচাররা খুব বেশি বলে যে পরীক্ষা এডমিশন টাইমে একটা শর্ট নোট মেইনটেইন করতে। হ্যাঁ, আমি একটা শর্ট নোট থাকবে যে আমি মানে বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার আগে আমি জিনিসটা দেখে একদিনই যাবে দেখে আমার রিভিশনটা দিতে পারি। তো আপনার ক্লাস কোনগুলো বেশ গোছানো থাকে, এজন্য মানে ওই ক্লাস নোট থেকে শর্ট নোট টানা খুবই এফেক্টিভ হয়ে যায়। বাট কিন্তু আমার মধ্যে কনফিউশন থাকে যে একটা শর্ট নোটের মধ্যে কি কি কন্টেন্ট রাখা উচিত আর কি কোন কোন কন্টেন্ট আমার অ্যাভয়েড করা উচিত যাতে একদম লাস্ট মোমেন্টে একদম এফেক্টিভ একটা রিভিশন ম্যাটেরিয়াল হয় এটা। তো এখানে আমি কি কি জিনিস অ্যাড করতেই হবে আর কি কি জিনিস আমার মানে অ্যাভয়েড করলে জিনিসটা আমার জন্য আরো বেশি এফেক্টিভ হবে? আচ্ছা, শর্ট নোট যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লাস নোট আকারে তোমাকে হইতে হবে। ক্লাসে যে জিনিসপত্রগুলা সবচেয়ে বেশি পড়ানো হচ্ছে বা দেখানো হচ্ছে, ক্লাসে যেগুলো পড়ানো হচ্ছে ওগুলা আগে মেনটেন করো। চান্স পাওয়ার জন্য যা যা লাগবে এগুলো ম্যাক্সিমাম ক্লাস থেকেই তোমার চলে আসবে। ম্যাক্সিমাম জিনিসপত্র যেগুলো চান্স পাওয়ার জন্য আমাদের লাগে ওগুলো ক্লাস থেকেই চলে আসে। সো ক্লাস নোটটা এখানে অনেক বেশি জরুরি একটা জিনিস। ক্লাস নোট ধরো তুমি করছো, ক্লাসের ইচ অ্যান্ড এভরিথিং তুমি নোট করছো। ক্লাস নোট করার পরে এবার তুমি যখন কোশ্চেন সলভ করবা, কোশ্চেন সলভ করতে যে বা পরীক্ষা দিতে যে তোমার নিজে থেকে একটা ফিলিংস আসবে, গাট ফিলিংস, আচ্ছা এই জিনিসটা না আসতে পারে, এই জিনিসটা না খুব জোস, এই জিনিসটা এই নিয়মের ভিতরে বাট এটা ব্যতিক্রম, এই জিনিসটা তো বারবার আসে, ওইগুলা জাস্ট অ্যাড করতে হবে। এটাই হচ্ছে তোমার শর্ট নোট, এর বাইরে কিছু লাগবে না। তাহলে আবার বলি জিনিসটা কি, ফার্স্ট অফ অল ক্লাস নোট। ক্লাস নোট হচ্ছে একদম জিস্ট অংশ যা লাগবে। ক্লাস নোট মানে একদম মোস্ট গুরুত্বপূর্ণ অংশগুলাই ক্লাসে আসে, এর বাইরে ক্লাসে কখনো উল্টাপাল্টা জিনিসপত্র আসে না। অ্যাডমিশনে যদি এরকম উল্টাপাল্টা জিনিসপত্র পড়ায় এরকম টিচারের কাছে যাও, তাহলে এটা হবে তোমার লাইফে সবচেয়ে সেলফ কিলিং ডিসিশন। তুমি পরে বুঝতে পারবা যে কেন তুমি চান্স পাও নাই এবং টিচারের এখানে কত বড় ভূমিকা ছিল। সো উল্টাপাল্টা জিনিসপত্র পড়ায় এরকম টিচারের ক্লাস না করাই বেটার। তোমার হেল্প হইতেছে, তুমি পারতেছো, পুরা জিনিসপত্রগুলো গোছায় যাচ্ছে, এরকম টিচারের ক্লাস করাটাই বেটার। সো ওই টিচারের ক্লাস নোটটা ভালো করে মেনটেন করো, ওই টিচারের ক্লাস নোটটা ভালো করে সাজাও, ওই টিচারের ক্লাস নোটটা তোমার শর্ট নোট তৈরি করো। এরপরে তুমি নিজে পড়তে যে আর যেগুলো যেগুলো লাগবে সেগুলো অ্যাড করে নাও, এভাবে একটা জিস্ট অংশ তৈরি করো। ক্লাস নোটটা কি, ধরো তুমি যদি রিভিশন দেওয়ার জন্য 2 সপ্তাহ টাইম পাও বা 1 সপ্তাহ টাইম পাও, তখন তো তুমি শুধু ক্লাস নোট রিভিশন দিবা না, তুমি তখন সব রিভিশন দিবা। তোমার কাছে তখন বই থাকবে, এত বই আছে, উদ্ভাসী গাদা গাদা বই দিছে, অমুক গাদা গাদা বই দিছে, তমক গাদা গাদা বই দিছে। সো তখন তো তুমি ডিটেল রিভিশন দিবা। বাট ধরো তোমার রিভিশন দেওয়ার জন্য মাত্র 2 দিন টাইম আছে, তুমি যদি 2 দিনে রিভিশন না দিয়ে যাও তাহলে তোমার পরীক্ষা নিশ্চিত খারাপ হবে ভাই, এটা মানতে হবে। পরীক্ষা নিশ্চিত খারাপ হবে যদি রিভিশন না দিয়ে যাও। তো রিভিশনটা দেওয়ার জন্য আমার তো শর্ট নোট লাগবেই একটা, তাই না? তো তখন তোমার এই শর্ট নোটটা কাজে দিবে। তখন তুমি কি রিভিশন দিবা? তখন তুমি সব রিভিশন দিবা না, তুমি ওইগুলাই রিভিশন দিবা যেগুলো তোমার লাগবে, যেগুলো তোমার মনে থাকে না, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো ফর্মুলা, এরকম জিস্ট কন্টেন্ট। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা ভাই, তাহলে যদি আমি প্রথম কোশ্চেনটা সামারি করি, তাহলে মানে আপাতত আমি আমার অনলাইন এক্সাম গুলো যেখানেই দিই এগুলা দিব, যতটুকু সম্ভব অ্যানালাইসিস করে আমার স্ট্র্যাটেজি মানে এটা ক্রিয়েট করবো। লাস্টে যখন আমার সিলেবাস অলমোস্ট কমপ্লিটেড দেখে তখন আমি মডেল টেস্ট গুলো দিব, মানে আমার কোনো বই থেকে বাসায় বসে বসে, তাই না? হ্যাঁ, যদি সম্ভব হয় তুমি যেই জেলাতে বা যেখানে থাকো ওখানে কোনো নর্মাল অফলাইন কোচিংও আছে যারা 2-3 হাজার টাকায় বা অল্প টাকায় হচ্ছে তোমার কোচিং মানে এক্সাম দেওয়ার সুযোগ করে দিচ্ছে। জাস্ট পরীক্ষার হলের পরিবেশটা কেমন হয়, 10-15 জনের ভিতরে যে তুমি অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলো কেমন দিবে এটা বোঝার জন্য ওখানে যে পরীক্ষা দিতে পারবে। ইট ডাজেন্ট ম্যাটার সেটা কোথায়, কেমন কোচিং, কারা নিচ্ছে, ইট ডাজেন্ট ম্যাটার। তোমার প্রিপারেশন তোমার বাসা থেকে গোছাবে, জাস্ট ওটা একটা পরীক্ষার হল। আর যদি তাও না থাকে তাহলে তুমি বাসায় নিজেকে আস্তে আস্তে মেন্টালি প্রিপেয়ার্ড করো যে না, এই প্রবলেমগুলো আমি ফেস করতে পারি, এগুলো সব আমি সামলাই ফেলছি, আমার কোনো সমস্যা হবে না, আল্লাহ ভরসা।
আচ্ছা মানে লাস্টের মেসেজ একটা রেকমেন্ডেশন বলবো, অ্যাডভাইস মানে ছিল যে আমরা তো মানে এফবি তে ফেসবুকে ক্লাস করি, লাইভ ক্লাসটা হয় আর ওয়েবে আমরা রেকর্ডেডটা পাই, বাট অনেকের কাছে এমনকি আমার কাছে আমার ফেসবুক এটা খুবই ডিস্ট্রাকশন টাইপ মনে হয়। তো আমি কি করি, আমি একটা ফেক আইডি দিয়ে ঢুকি। এখন সমস্যা হচ্ছে যে আমি আমার মেইন আইডি দিয়ে ওই ফেসবুক গ্রুপে ঢুকছি আর ফেক আইডি অ্যাক্সেস করা যাচ্ছে না, কিন্তু সবকিছু করে তো এফবিটা একটু ডিস্ট্রাক্টেড দিই। যদি সবচেয়ে ভালো হতো ওয়েবে যদি ক্লাসটা নেওয়ার মানে সুযোগ থাকতো, ওয়েবে লাইভ ক্লাস। জি ওয়েবে লাইভ ক্লাস আমরা চাইলে নিতে পারবো। মানে আমার এখানে যে ব্রডব্যান্ড কানেকশনটা আছে, ব্রডব্যান্ড কানেকশনটা অত বেশি স্ট্রং না, মাঝে মাঝে বাফার করে। আমি দেখবো মাঝে মাঝে ক্লাস নিতে পারি না শুধুমাত্র আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে। সো এই জন্য আমি হচ্ছে যে দুইটা একসাথে স্ট্রিমিং করি না, আমি একটা স্ট্রিমিং করি। তো আমি যদি ওয়েবে মানে ধরো আমার ওয়েবসাইট এমনভাবে রেডি করে আমি চাইলে ওয়েবে স্ট্রিমিং করতে পারবো। তো এই জন্য আমি এমনভাবে করি যে কোনো একটা করি। তো এই জন্য শুধুমাত্র ফেসবুকটা সিলেক্ট করা, যেহেতু ম্যাক্সিমাম মানুষই ফেসবুকে করে। আমি তোমার জন্য একটু রেকমেন্ড করব যে ওয়েবে নিতে পারবো, বাট নিতে পারবো না তা না, বাট রেকমেন্ড করবো ওয়েবে আমরা স্ট্রিমিংটা না করে স্ট্রিমিংটা ফেসবুকেই থাক সবার সাথে, যেহেতু ফেসবুকটা কমফোর্টেবল। তোমার ডিস্ট্রাকশন যদি ফেসবুকে আসে তাহলে একটু কষ্ট করে ট্রাই করো যে হচ্ছে যে ওয়েবসাইট থেকে রেকর্ডেড ক্লাসটা করার, রেকর্ডেড ক্লাসটা মাল্টিপল টাইম দেখার, তোমার ইচ্ছা মতো টাইমে তুমি দেখে নিলা, তাহলে তোমার ডিস্ট্রাকশনটা একটু কম হইলো। আর ওয়েবে যদি নিতে হয় আমরা পারবো, কোনো সমস্যা না, ট্রায়াল দিলে এখনই করা যাবে। আমরা ট্রায়াল দিছিলামও, আমাদের ওয়েব সব ঠিকঠাক আছে। ওয়েবের সিস্টেমটা কি, ওয়েবের সিস্টেম হচ্ছে আমরা ওয়েবে স্ট্রিমিং করি তোমার জুম মিটিংয়ের মতো, বুঝতে পারছো? মানে ধরো অন্য একটা আমাদের সার্ভার আছে, সার্ভারে স্ট্রিমিং হয়, সেই সার্ভারের স্ট্রিমিং ফাইলটার লিঙ্ক আমাদের ওয়েবে শেয়ার করা হয়, ফলে ওয়েবে অটোমেটিক দেখা যায় ওখানকার স্ট্রিমিংটা। মানে আমাদের কন্টেন্ট ব্যাক ইন্ডে অন্য জায়গায় যায়, সেই কন্টেন্ট এখানে আসে। ফেসবুক এটা যেমন প্রাইভেট গ্রুপে শুধু প্রাইভেট দেখতে পারে, তো ফেসবুকে স্ট্রিমিংটাতে তোমার যেটা হয় পুরা জিনিসটা ফেসবুক নিজে কম্প্রেস করে দেয়। নেটওয়ার্ক বলো, ইচ অ্যান্ড এভরিথিং বলো, ফেসবুক নিজে কম্প্রেস করে দেয়। এবং ফেসবুক যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি, ওরা কম্প্রেস অনেক হাইলি করতে পারে। আর আমি অন্য জায়গায় স্ট্রিম করলে ওখানে স্ট্রিমিংটা হবে হচ্ছে আমার টাকা দিয়ে করতে হবে, মানে স্ট্রিমিংয়ে আমার কস্ট আছে। তো ওরা কি করে, আমার থেকে যেহেতু ওরা অনেক টাকা নিতেছে না, নর্মাল টাকা পয়সা নিতেছে, খুব কম, ওরা ওখানে ফাইলটা মানে করে না অত বেশি, মানে কি বলে জিনিসটাকে ওইভাবে প্রোভাইড করে না। ফলে এই জায়গাতে অনেক জায়গাতেই কোয়ালিটি একটু ড্রপ করে, এই হয় সেই হয়। এইটার লুফল বের করে ঠিকঠাকভাবে সলিউশন করার ট্রাই করছি। এডটেকের অনেকেই ট্রাই করতেছে এই সেম প্রবলেম। এখন প্রবলেমটা সলিউশন যদি হয়ে যায় তাহলে আমরা ফুল ওয়েবে স্ট্রিমিং করতে পারবো। কতদিনে আমি শুরু করবো এটা আমি এখনো শিওর না, বাট শুরু করলে করা যায়, করতে পারবো। বাট দেখা যাচ্ছে যে ওই 10 মিনিট স্কুলে যখন আমি ক্লাস নিতাম তখন যে প্রবলেম ফেস করতাম সেই প্রবলেম বারবার ফেস করব। হুট করে দেখা যাবে যে স্ক্রিন ব্লার হয়ে গেছে, তারপরে সাউন্ড যাচ্ছে না, এই টাইপের প্রবলেমগুলো অনেক বেশি ফেস করা লাগতে পারে। এই জন্য আর কি ওয়েবে যাওয়া হচ্ছে না। তো দেখা যাচ্ছে তুমি ডিস্ট্রাকশনের কথা বললে, এখানে যে আরও বেশি ডিস্ট্রাকশন হয়ে গেল, তখন তো আরও ঝামেলা, তাই না? আরেকটা জিনিস কি, আমার কিন্তু কোম্পানি এখন অনেক ছোট, আমি 10 জনের মতো একটা টিম নিয়ে কাজ করি। এখন আমি 2টা কোম্পানিতে কাজ করতেছি, যার কারণে আমার সাথে এখন প্রায় 25 জনের একটা টিম আছে। 2টা কোম্পানির একসাথে আমি সিইও। তো আমার কোম্পানি বিদ্যার্থী এখনও অনেক ছোট, বিদ্যার্থী এখনও বড় প্ল্যাটফর্ম হিসেবে আগায় নাই। আমার অনেক অফার আসছে যে আমি বড় বড় কোম্পানির সাথে ভার্সিটি কোর্সে তাদের সাথে যে ক্লাস নিই, তাদের কোম্পানিতে জয়েন করি। বাট আমি ভাই একজন ভিশনারি লিডার টাইপ মানুষ, আমার সবসময় মনে হয় যে আমি নিজে কিছু তৈরি করব। তো এই জন্য আমি অনেক কোম্পানিতে কাজ করছি, করে শিখে তারপর নিজে শুরু করছি। এবং আমি নিজেই ট্রাই করতেছি যে এটাকে আস্তে আস্তে বড় করার, নিজে গ্রো করা। যেমন ধরো আমরা এসএসসি প্রজেক্ট লঞ্চ করছি, আমি এসএসসি প্রজেক্টে তোমার বিগত 1 বছর যাবৎ রিসার্চ করতেছি, পুরো 1 বছর। এসএসসি প্রজেক্ট লঞ্চ করার আজকে 7 দিনের মাথায় একটা চ্যানেল আমার 0 সাবস্ক্রাইবার থেকে আজকে আমার হচ্ছে 1930 সাবস্ক্রাইবার। এখন আমি তোমাদের সাথে যখন কথা বলতেছি, এর পিছের একমাত্র রিজন হচ্ছে আমার 1 বছরের রিসার্চ, পুরো 1 বছরের রিসার্চ। সো এই ধরো 1 বছরের রিসার্চ করে আমরা এই যে লঞ্চ করলাম, এর কারণে দেখো এটা এখন কিন্তু যেহেতু আমি লঞ্চ করছি, জিনিসটা আমার অ্যাসেট তৈরি হচ্ছে, তাই না? তো এই জন্য আমি দেখো একা কাজ করি। তো আমার এখনো প্রতিষ্ঠান ছোট, ধরো যখন হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান বন্দি পাঠশালা কিংবা এসিএস বা হচ্ছে যে আরো বড় যারা আছে ওদের লেভেলে যখন নিয়ে যেতে পারবো 1 বছর 2 বছর 3 বছর পর, আমি আরো বড় হব, অভিজ্ঞ হব, তখন তো
অনেক সার্ভিস দিতে পারবো। তখন দেখা যাবে তোমাদের ভিতর থেকে অনেকে আমার কোম্পানিতে জয়েন করছো বা আমার সাথে কাজ করছো, বা তোমার কোনো একটা ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আমার সাথে আমার পার্টনার হয়ে গেছো। যেমন ধরো আমার এখন 3টা আইডিয়া নিয়ে কাজ চলতেছে। একটা হচ্ছে এইচএসসি, যেটা বিদ্যার্থীর, একটা হচ্ছে তোমার এসএসসি সেগমেন্ট, আরেকটা হচ্ছে আমি এক্সাম সিস্টেম নিয়ে কাজ করতেছি, ওটা হচ্ছে অনুবীক্ষণ। তো একটার ফুল মালিকানা আমার, বাকি 2টা পার্টনারশিপে। তো দেখা যাচ্ছে তোমার কোনো একটা আইডিয়া নিয়ে আমি ইনভেস্ট করলাম, আমার সাথে কাজ করলাম, তো তখন অনেক কিছু করা যাবে। তো তার আগ পর্যন্ত এইটুকু তোমাদের আমার সাথে অ্যাডাপ্ট করা লাগবে। ওয়েবে ক্লাস করো, আর রেকর্ড ক্লাস, আর ফেসবুকে যে লাইভ করো। সরি অনেক লম্বা করে বললাম, বাট আমি আমার ভিতরের কাহিনীগুলো সব বললাম তোমাদের। আমি খুব ফ্র্যাঙ্কলি কথা বলি। তো ওয়ালাইকুম সালাম, বলো। ওয়ালাইকুম সালাম, বলো বলো, কি খবর? ভাই আমি এই কিছুদিন হয়েছে ভর্তি হয়েছি আপনাদের এখানে, আমি সেকেন্ড টাইম। হ্যাঁ হ্যাঁ, আমার সমস্যা আছে কি ভাই, আমি সব মানে ফিজিক্স ম্যাথ সবগুলো দেখাবো, মানে বায়োলজি দেখাবো, ম্যাথও দেখাবো। তো আমার এই দিক দিয়ে অন্য সাবজেক্ট গুলো হচ্ছে, তবে কেমিস্ট্রিটা অনেক দুর্বল, ঠিক আছে। আমি অফলাইনে ভর্তি আছি, অফলাইনে কিছুদিন হয়েছে ভর্তি আছি। তো আমি অফলাইনে পরীক্ষা দিয়ে দেখলাম আমি ম্যাথ টাইপের যেগুলো আছে মানে ওইগুলা সলভ করতে পারছি, ওইগুলো উত্তরও মিলতে। তবে আমার ভুল আছে আপনারা যে ট্রিকি যে কোশ্চেন গুলো ধরতে হয়, মনে করেন যে মানে কথায় লেখা থাকে ধরে উত্তর দিতে, মানে ট্রিকি কোশ্চেন ওইগুলো মানে সহজ গুলো আর কি ভুল আছে বেশি, ঠিক আছে। আর একটা কথা আছে কি, আমি পরীক্ষার হলে বসলে মানে মানে সব জায়গায় দিয়ে আসার মানে মনে করেন যে অনেক জায়গায় আর কি, এটা খুবই বড় প্রবলেম ভাই। আচ্ছা কথা বলবো, আস্তে আস্তে বলো, বলো তারপরে। মানে পরীক্ষার হলে প্রশ্ন মনে হয় কি না, পরীক্ষা তো আজকে হচ্ছে, আবার কি হবে নাকি, পরীক্ষাটা দাগাই দিই হলি তো মার্ক বেশি পাওয়া নেই, সেভাবে মানে অনেক প্রশ্ন আর কি আমি দাগাই ফেলাই। এটাই আর আছে সহজ জিনিস ভুল আছে বেশি, এটা এই 2টা কারণ আছে আমার। দেখো আমি তোমাকে বলি, সহজ জিনিস ভুল যাওয়া এবং হচ্ছে পরীক্ষা হলে বেশি দাগানো, 2টা সেম প্রবলেম। তোমার কন্টেন্ট খুব কম মাথায়, তোমার কন্টেন্ট খুব কম, এবং কন্টেন্ট যেগুলো আছে সব তুমি খুব কম পড়ছো, একবার পড়ছো, হালকা পাতলা পড়ছো, আফসা পড়ছো, ওইটার ডেপথ বা বেসিক তুমি ডেভেলপ করো নাই। শুধুমাত্র ম্যাথ টাইপের যেই প্রবলেমগুলো আছে ওগুলো তুমি খাতায় লিখে বারবার প্র্যাকটিস করছো, বিকজ তোমার মাথা মেবি ম্যাথে একটু বেশি ভালো কাজ করে। বাকি মুখস্থ টাইপ জিনিসপত্র বা ইনফর্মেটিভ টাইপ জিনিসপত্র এগুলো দেখলে সে বুঝতে চায় না, সে চায় না যে এগুলো বুঝি, এগুলাতে ইফোর্ট দিতে চায় না। মানে বাংলা ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড এগুলো শুনলে ওর বমি আসে, এই টাইপ ব্রেন কাজ করে। আমার যেটা বেসিক মনে হলো এবং আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বললাম। সো ফলে যেটা হয়, তুমি সব কিছু রিডিং পড়ো, সব কিছু শুনো, দেখো, বাট তুমি একটা জিনিস নিয়ে 5 বার 6 বার 8 বার 10 বার 15 বার রিভিশন দাও না। একটা জিনিস যতক্ষণ না তুমি কনফিডেন্ট হচ্ছ ততক্ষণ পর্যন্ত ওটার পিছনে লেগে থাকো না। ফলে তুমি সব পড়ো বাট কোনোটাই মাস্টারি করো না। এবার পরীক্ষার হলে যখন তুমি যাও তখন তুমি পরীক্ষার প্রশ্ন পড়ে তুমি দেখো, আরে এই প্রশ্নটাই তো এই কিওয়ার্ডটা আছে, আরে এটা তো আমার জানা। তুমি কিন্তু ফুল প্রশ্ন বুঝো নাই, বাট তুমি প্রশ্নটা একবার পড়ে ওর অর্ধেক তুমি জানো, তোমার মনে হয়েছে এটা তো তোমার জানা। এখন কোনটা কারেক্ট আনসার তুমি জানো না, তোমার মাথায় ওই ছোটবেলার মতো 10-20 গুণার মতো অবস্থান হয়েছে, অথবা 4টা আঙুল কামড়ায় কোনটা কারেক্ট কোনটা ভুল ওটা অ্যান্সার হয়েছে। তুমি জানো যে 2টা হবে না, বাকি 2টার ভিতরে কোনটা কারেক্ট তুমি জানো না। এবার তুমি বলবা 50-50 মারি, ছেড়ে কেন যাবো? তুমি জানো এইটা অ্যান্সার হবে না, বাট বাকি 3টা এখনো তোমার চুজ করতে হবে। তুমি চিন্তা করতেছো 50-50 মারি, ছেড়ে কেন যাবো? এই যে সব দাগানোর অভ্যাস তুমি যেটা বলতেছো, এর রুট কজ হচ্ছে তুমি বাসায় বসে একাধিকবার প্র্যাকটিস করে কনফার্ম করো নাই। তুমি যদি এই একাধিকবার প্র্যাকটিস করে কনফার্ম করতে পারো, তাহলে পরীক্ষার হলে বসে তুমি জাজ করতে পারবা যে আমি 100 মার্কের ভিতরে অনলি 40 মার্কই আমার কমন, 100% শিওরিটি আছে, বাকি 60 মার্কই আমার কমন না। 60 মার্ক কমন, বাকি 40 মার্কই আমার কমন না। যেই দিন পর্যন্ত না তুমি এইটার এই জায়গাতে কাজ করতে পারবা, আমার কথায় তোমার খারাপ লাগতে পারে, বাট দিস ইজ দ্য ট্রুথ, আলটিমেট রিয়ালিটি। যেই দিন না পর্যন্ত তুমি পরীক্ষার হলে বসে এইটা শিওর হইতে পারবা যে আমি 60% কমন পাইছি, 100% শিওর এইটাতে আমার মার্ক আসবে, বাকি 40টা কোশ্চেন আমি জানি না, বাট আমি শিওর না, বা আমি 2টা অ্যান্সার জানি, এইটার ভিতরে আমি কম্পেয়ার করতে পারতেছি না। যতদিন না পর্যন্ত এই জাজমেন্ট ঠিক হইতেছে ততদিন তুমি চান্স পাও না। তুমি ফার্স্ট টাইমে পাও না, সেকেন্ড টাইমেও সেম কাহিনী করবে, হবে না। বিকজ তুমি অল লাগাও, তোমার কোনো শিওরিটি নাই, তুমি যা পারো তার থেকে নেগেটিভ মার্ক আসে। ভাই যারা চান্স পাই তারা মোটামুটি এইটুকু শিওর থাকে যে কতটুকু আমি দাগাবো, কতটুকু দাগাবো না। আন্দাজে তো চান্স হবে না, তুমি কোয়ালিটি না দিয়ে আসতে পারলে চান্স হবে না, বাট কোয়ালিটি তো তোমার হইতেছে না, তোমার রুট কজ তো ঝামেলা। এবার দেখো রুট কজে ঝামেলা কোথায়? রুট কজে ঝামেলা কিন্তু অ্যাপ্রোচে, এমন না যে তুমি কিছু বুঝো না বা হচ্ছে না, তুমি কিন্তু সব টপিক বুঝতেছো, সব টপিক জানো, তুমি সব টপিক জানাটাও এখানে বড় প্রবলেম। এই সেম প্রবলেম আমি করছি, আমার বুয়েটে চান্স নেওয়ার পিছনে সবচেয়ে বড় রিজন এটা। আমি
সব টপিক পড়তাম, সব টপিক জানতাম, বাট প্রত্যেকটা জিনিস লিখে লিখে প্র্যাকটিস করতে হয়, 10 বার 15 বার সলভ করতে হয়, 1 বার 2 বার 3 বার সলভ করতে হয়, রাফ প্র্যাকটিস করতে হয়, ক্যালকুলেটারে বসাইতে হয়। এই জিনিসপত্রগুলা আমি বইয়ের জন্য প্র্যাকটিস করি নাই। বইটা পরীক্ষা হলো যে প্রত্যেকটা কোশ্চেন থেকে আমি টাস্ক করতে পারতেছি, বাট কোনোটা শেষ করতে পারি না। টাস্ক করতে পারি, শেষ করতে পারি না। শেষ করলে হয়তো ক্যালকুলেশন ভুল, ফলে আমি ওখানে প্রত্যেকটা প্রশ্নে 10 মার্ক পাওয়ার পরিবর্তে পাচ্ছি 2 করে। টাস্ক করছি, পার্সিয়াল মার্ক 2 করে কি আমার চান্স হয় না? আমারও ঠিক সেম হচ্ছে, বুঝতে পারছেন? আমার ওই পরীক্ষার হলে গেলে মনে হচ্ছে দাগায় নেই, কারণ আমি 60টা প্রশ্নের মধ্যে 30টা পারছি, মানে 30টা শিওরলি পারছি, আমি বুঝতেছি 30টা পারছি। এখন আমি ওই যে ওই 50-50 দাগা দিচ্ছে, দেখছি যে এরকম 15টা দাগা দিচ্ছি। 15টা দাগা দিলি, 15টা আমার ধরেন 2টা হচ্ছে, 10টা ভুল যাচ্ছে বা 12টা ভুল যাচ্ছে। 12টা ভুল 3 মার্ক কাটে 87 আসছে, চলে 60-এর মধ্যে সে 27 পারছি। 30টা শিওরলি মানে কনফিডেন্সের সাথে পারলেও ওই 15টা আর কি দাগা আছে, মনে করেন এরকম হচ্ছে, বুঝতে পারছেন? মানে পরীক্ষার হলে এই জন্য অফলাইনে ভর্তি হয়েছি এবং একটু কম করার চেষ্টা করতেছি। আর কেমিস্ট্রিটা হচ্ছে কি ভাই, জৈব অনেক কাজ আর কি। প্রথমবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, ওই নাই কিছু কারণে, ফ্যামিলির কারণে। এখন আল্লাহ পড়াশোনা করতেছি ভাই, ঠিক আছে। এখন কেমিস্ট্রিটা কিভাবে একটু পড়বো, কোন বইটা ভালো হবে। আর আমি কেমিস্ট্রির জন্য আছে পড়ি, ফিজিক্সটা পড়ি। তা ফিজিক্সটা অনেক আর কি কোশ্চেন দেওয়া আর কি বেশি লেখা। আমি যেগুলো বললাম তোমাকে, তুমি এগুলো জাস্ট ফলো করো, যে বাসায় বসে এক্সট্রা একই জিনিস অনেক বেশি না পড়ে কম পড়ো, বাট যেটা পড়ো সেটা মাল্টিপল টাইম পড়ো। সো এই জন্য মানে এই জাস্ট একটা জিনিস ফলো করো। 1 সপ্তাহ পরে তোমার সাথে আমি আবার কথা বলবো, তুমি আপডেট দিও। এই উইকটাতে তুমি অনেক কিছু না পড়ে যা পড়বা ওইটা অন্তত 10 বার করে রিভিশন দিয়ে পড়বে। একটা জিনিস মেনটেন করে 1 সপ্তাহ পরে আমাকে রিপোর্ট দিও। আমি তোমার প্রবলেম বুঝছি, এবং সেম প্রবলেমটা তুমি এখানে আমার সাথে কথা বলার সময়ও করতেছো। আমি তোমাকে অলরেডি অ্যান্সার দিছি, বাট অ্যান্সারটা গ্রহণ না করে তুমি সারফেস লেভেলে আবারও সেম কথাগুলো বলতেছো। এটা কিন্তু একটা মেন্টাল প্রবলেম, ঠিক আছে? এই জায়গা থেকে বের হইতে হবে। না বের হইতে পারলে তুমি কিন্তু লুপে ঘুরবা। আমি কিন্তু অ্যান্সার তোমাকে দিয়ে দিছি, বাট তুমি এটা গ্রহণ না করে তুমি আবার জায়গায় ঘুরতেছো। তো তুমি আগে প্রবলেমটা রুটে এসে ওটা সলভ করো, তোমার পরে যেটা হচ্ছে ওটা এমনি সলভ হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা শেষ করবো, আমরা অলরেডি 1.5 ঘন্টা ইয়ে করে ফেলছি। সো নেক্সট কোশ্চেন। স্নেহা, হ্যাঁ বলো স্নেহা, বলো। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল যে মানে আমি আপনাদের ক্লাস বা যে সাবজেক্টে ক্লাস করি মোটামুটি, আর যে অন্য সাবজেক্ট গুলো যেগুলো বেশি প্রবলেম থাকে না, তো ওই ক্লাসগুলো একটু স্কিপ করি। অনেক লেন্দি ক্লাস থাকে না উদ্ভাসে এরকম। তারপর প্রিপারেশন বুক করি, কোশ্চেন ব্যাংক করি, নিজে হাতে ক্যালকুলেশন করি। আর তারপর তো মানে মোটামুটি হয়, কিন্তু পরে এগুলো রিভাইজ দিব কিভাবে? মানে ধরেন 1 সপ্তাহ পর আমি পরিমাণগত আবার করতে গেলে ভুলে যাবো, মানে এর জন্য আর কি। বুঝতে পারছি। পরিমাণগত তুমি আর 1 সপ্তাহ পরে রিভাইজ দিবা না, পরিমাণগত আবার তুমি সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল যখন দিবা তখন যে তোমার রিভিশন যাবে। এই 1 সপ্তাহের ভিতরে যতবার রিভিশন দেওয়া সম্ভব দাও, বাট এই 1 সপ্তাহ পরের সপ্তাহে যেই সিলেবাস তোমার আছে ওই সিলেবাসটা শেষ করতে হবে, তারপরের সপ্তাহে তারপরে সিলেবাস শেষ করতে হবে। এই সব কিছু একবার সিলেবাস করার পর উদ্ভাস বা বড় বড় কোচিং তোমার রুটিনগুলো এমনভাবে সাজিয়েছে যে এই সব কিছু শেষ হয়ে যাওয়ার পর তুমি পর্যাপ্ত পরিমাণ সময় পাবা পুরা সব জিনিস আবার 2 থেকে 3 বার রিপিট করার জন্য। পর্যাপ্ত পরিমাণ সময় পাবা। তারা ওইভাবেই সাজায় এক্সাম, মানে টোটাল সিলেবাসটা ওইভাবে সাজায়। ওইভাবে সাজানোর জন্য তোমার অনেক দ্রুত আগায়। দেখবা যে কিছু কিছু কোচিংয়ের ক্লাস এত দ্রুত যাবে তুমি ধরতেই পারবা না কখন কোচিংয়ের ক্লাস শেষ হয়ে গেল। হ্যাঁ, অনেকেই থাকে এই পেজ ধরতে পারেন। এর কারণ কি? রিভিশন টাইমটা বেশি দেওয়ার জন্য, কোর্স আগে করার জন্য। আর এর ভিতরে একটা বিজনেসও আছে, যত আগে কোর্স শেষ হবে তত বেশি তারা ছোট ছোট ব্যাচ নামাইতে পারবে। অমুক এক্সাম ব্যাচ, অমুক ব্যাচ, তমুক ব্যাচ, তমুকের অমুক ব্যাচ, ঠিক আছে? সো যত আগে শেষ হয় তত বেশি ব্যাচ নামানো যায়, একই কাস্টমারকে একই কোর্স একই জিনিস বারবার সেল করা যায়। এর ভিতরে বিজনেস আছে, বুঝতে পারছো? সো তুমি শেষ হয়ে যাবে তোমার, এটা রিভিশন দেওয়ার জন্য ম্যাক্সিমাম টাইম পাবা, এটা নিয়ে চিন্তার কিছু নাই। জাস্ট এখন প্রতি উইকেটটা হাইয়েস্ট পরিমাণ ট্রাই করো, প্রতি উইকে পড়া। একটা উইক চলে গেলে প্রিভিয়াস উইকের ওই জিনিসপত্র নিয়ে আর চিন্তা ভাবনা করার দরকার নেই। তুমি যখন রিভিশন দিবা অটোমেটিক মনে পড়বে, এটা নিয়ে চিন্তা করো না, পরীক্ষার হলেও অটোমেটিক মনে পড়বে। আচ্ছা ভাই, আরেকটা ছিল যে মানে কোন একটা সাবজেক্ট টানা মানে পড়তে পারি না, মানে হাইয়েস্ট 2 ঘন্টা বা 1.5 ঘন্টার পর কনসেন্ট্রেশন হারিয়ে ফেলি। মানে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা কিন্তু অনেক সময়। এটার যে প্রোমোডোরো টেকনিক যেটা আছে,
এই প্রোমোডোরো টেকনিক ইউজ করবা। প্রোমোডোরো টেকনিকটা কি? খুব সিম্পল, 50 মিনিট পড়ার পরে একটা 10 মিনিটের ব্রেক নাও। ওই 10 মিনিটে মোবাইল টোবাইল চালানো যাবে না, একটু পানি খাবা, বাইরে ঘোরাঘুরি করবা, ঠিক আছে? তারপরে একটু হচ্ছে ধরো তোমার বাইরে ঘোরাঘুরি করা, একটু পানি খাওয়া। আমার নিজেদের ফ্রেন্ডস, মানে ফ্রেন্ড সার্কেল না, আব্বু আম্মু কেউ যদি থাকে বা রুমমেট কেউ যদি থাকে তার সাথে একটু ছোটোখাটো কথাবার্তা বলা। বাট এমন কিছু করা যাবে না যেটা তোমার ব্রেনকে অনেক বিজি করে। তো 5-7 মিনিট হেঁটে এসে আবার বসা, আবার 50 মিনিট পরে আবার ইয়া করা। এবার এক সাবজেক্ট পড়তে যদি বোরিং লাগে, অনেক মানুষের হয় কি একদিনে 2টা সাবজেক্ট পড়তে পারে না, একদিনে একটাই পড়তে হবে। অনেকের আবার একদিনে একটা পড়তে পারে না, একদিনে 2টা বা 3টা পড়তে পারে। তোমার যেই টাইপ সেই অনুযায়ী তোমাকে সুইচ করতে হবে। যদি তোমার টাইপ হয় যে একদিনে 2টা বা 3টা পড়তে ইচ্ছা করে, তাহলে 2 ঘন্টা ফিজিক্স, 2 ঘন্টা ম্যাথ, 2 ঘন্টা কেমিস্ট্রি, সুইচ করে করে পড়ো। তোমার যদি টাইপ হয় যে না আমি 8 ঘন্টায় ফিজিক্স পড়ে চ্যাপ্টার কভার করবো, তাহলে তুমি শুধু ফিজিক্স পড়ো, পরের দিন শুধু কেমিস্ট্রি, পরের দিন শুধু ম্যাথ। তো তোমার টাইপ যেটা ওইটা অনুযায়ী তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। আলটিমেটলি তুমি দেখবা যে আউটপুট কেমন আসতেছে। আউটপুট ভালো আসলে যেই মডিউলে আউটপুট আসবে ওই মডিউলটা অ্যাডাপ্ট করবা, শেষ। আচ্ছা ভাইয়া, লাস্ট কোশ্চেন ছিল যে মানে আমি আচ্ছা বলো। ওকে, অন্য কেউ? স্নেহা মেবি চলে গেছে, অন্য কেউ? বুঝি নাই। বলছি যে সাস্টে কি ম্যাথ অ্যানসার করাই লাগবে? না, সাস্টে বাংলা ইংলিশ থাকে তো, সাস্টে বাংলা ইংলিশ থাকে তো। ওকে। জি আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শাহরিয়ার বলছি। হ্যাঁ জি ভাইয়া, আর কি আমি আসলে অনেকগুলো ক্লাস আছে, আমি আগের বছর আগের ক্লাসগুলো, যেমন এক্সাম্পল লাইক রাকিবুল ভাইয়ার অন্তর্গণের ক্লাসটা আমার মোটামুটি সবগুলো ক্লাস শেষ, আমি প্র্যাকটিস করলেও পারি। আমি কি আমার নেসেসারি যে নতুন ক্লাস আসলে ওগুলো করা লাগবে? না, রাকিব ভাইয়ের যে গত বছরের ক্লাস ওগুলা পর্যাপ্ত পরিমাণে হাই কোয়ালিটি ক্লাস, সো ওগুলা করলেই তোমার এনাফ হয়ে যাবে। বাট প্র্যাকটিস তো তোমাকে করতেই হবে। তো তুমি যদি আগে ক্লাস করে সবকিছু শিখে ফেলো, প্র্যাকটিস করতে যদি সবকিছু পারো, তাহলে নতুন ক্লাসের দরকার নাই। আর যদি তুমি চিন্তা করো যে না আমি নতুন ক্লাসই করবো, আগের ক্লাসগুলো তো আমার করাই আছে, নতুন ক্লাস করবো আর নতুন ক্লাসের সাথে প্র্যাকটিস করবো, একটা রুটিনের ভিতর থাকবো, তাহলে করো, সমস্যা নেই। কারণ প্রতিদিন 2 ঘন্টা ক্লাস করা তো ভালো, ক্লাস করে করেও তো এটাও তো ভিজুয়াল মেমোরি ডেভেলপ করে। সো করো যেভাবে তোমার অ্যাডাপ্ট হয় আর কি। আর একটা কোশ্চেন ছিল ভাইয়া, রাতে বা সকালে পজরের পর কোনটা বললে একটু বেটার? এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি যেমন বলি ম্যান টু ম্যান ভ্যারি করে। আমার প্রোডাক্টিভ আওয়ার হচ্ছে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। রাত 10টা থেকে সকাল 6টা, এই 8 ঘন্টা আমি যদি পড়াশোনা করি, আমি 12-13 ঘন্টার পড়াশোনা 8 ঘন্টায় শেষ করতে পারবো। আমার যদি বলো তুমি সকাল 8টায় উঠে ঘুম থেকে উঠে পড়তে বসতে, আমি 12 ঘন্টা ঘুমাইলেও সকাল 8টার সময় আমি জিমাবো। এটা আমার পার্সোনালিটি টাইপ। আমি 12 ঘন্টা যদি ঘুমাই, তারপরে আমি 8টার সময় জিমাবো। আমার 8টার সময় তুলে আমার ব্রেনকে অ্যাক্টিভ করা যায় না। সো আমারে কখনো সকালে পড়তে বলতে পারবো না, বা আমারে কখনো বলতে পারবো না ওই ফজরের নামাজের সময় আপনি পড়ে হচ্ছে যে ইয়া করেন। কারণ আমি ছোটোবেলা থেকে আমার বায়োলজিক্যাল ক্লক এবং কি বলো এটাকে, আমার শরীরের সিগন্যাল ওইভাবে দেয়। তো তুমি যদি রাত 12টার সময় পড়ে কমফোর্টেবল ফিল করো, দেন গো ফর ইট। তুমি যদি সকাল 6টায় ঘুম থেকে উঠে কমফোর্টেবল ফিল করো, গো ফর ইট। আমার এক বন্ধু, বুঝছো, সকালে উঠে পড়বে বলে ও হচ্ছে এখন ইসলাম ইউনিভার্সিটিতে পড়ে। ও যদি কখনো এই ভিডিও দেখে খুব মন খারাপ করবে। তো ও সকালে ফজরের নামাজের পরে উঠে পড়বে বলে রাত 10টায় ঘুমায় যাইতো। এখন আমরা রাতে পড়তাম, আমরা 12টা, 1টা, 2টার দিকে ঘুমাইতাম। ও 10টা থেকে ঘুম। এবার তো সকালে 8টার দিকে উঠি, 8টার দিকে উঠে পড়তে বসি। এবার 8টার দিকে পড়তে বসে ফজরের নামাজের পরে ও যখন উঠে ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে বসবে, 10 মিনিট 20 মিনিট পড়ার পরে ও দেখবে রুমে 2জন রুমমেট ঘুমাচ্ছে। এবার ও কী করবে, ওই এরম করে 2 মিনিট পড়ার পরে তারপরে যে কী করবে, একটু ঝিমাবে, তারপরে আবার 2 মিনিট পরে আবার একটু ঝিমাবে, তারপর আবার আধা ঘন্টা পরে আবার একটু ঝিমাবে। তারপর চিন্তা করবে রে দুরা ঘুমাচ্ছে, আমি একটু আধা ঘন্টা ঘুমাইনি। ও শোয়ার পরে 1 ঘন্টা চলে যাবে, তারপর উঠবে। এইভাবে ঝিমাইতে এই করতে সেই করতে 8টা বেজে যাবে। 8টার সময় আমরা উঠবো, উঠে পড়াশোনা করবো, মানে ফ্রেশ ট্রেশ হবো, উঠে পড়াশোনা করবো। এবার জিজ্ঞেস করবো কী পড়লি? পড়া হয় নাই রে, ভাবছিলাম আজকে পড়বো, কিছু তো হইলো না, খারাপ লাগতেছে, দেখি পড়াশোনার চেষ্টা করি। এবার আমরা 8:30টার ভিতরে পড়াশোনা শুরু করছি, ও 9টার সময় তখনও হালকা ঝিমঝিম ভাব, এই হয়েছে সে হয়েছে। কারণ ওইদিকে যখন ও রাত 10টায় ঘুমাইছে, তখন আমরা আবার পড়তেছিলাম। ওই সময় ওর ঘুমের ডেপথ ভালো হয় নাই। 10টার সময় অনেকেরই ঘুম আসে না, জোর করে কেউ যদি ঘুমানোর চেষ্টা করে, তাহলে ওই সময় তার ঘুম ভালো হয় নাই। তাহলে তার কি হইলো, এদিকেও হইলো না ওদিকেও হইলো না। তাহলে প্রবলেমটা কোথায় হইতেছে? ও মেইনলি ওর বায়োলজিক্যাল ক্লকটা বুঝে না বুঝে
কেউ একজন ওরে বলছে যে এইভাবে করো এইভাবে করো এইভাবে করো, ও ওইটা অ্যাডাপ্ট করার ট্রাই করতেছে। সো ম্যান টু ম্যান ভ্যারি করে। তোমার বায়োলজিক্যাল ক্লক, তোমার প্রোডাক্টিভিটি আওয়ার তুমি অ্যানালাইসিস করে তোমার মতো করে পড়বা। একজন ভাই 18 ঘন্টা পড়ে বুয়েটে চান্স পাইছে বলে তুমি 18 ঘন্টা পড়বা? তোমার ব্রেন 18 ঘন্টা নিতে পারে, তুমি 6 ঘন্টা নিতে পারো, তুমি 6 ঘন্টায় নিবা। তুমি 13 ঘন্টা পড়তে পারো বলে তোমার রুমমেট যদি তোমার দেখে 13 ঘন্টা পড়ার চেষ্টা করে, ও পাগল হয়ে যাবে। বাট তুমি পারবা। আমি টানা 36 ঘন্টা না ঘুমায় থাকতে পারি, তুমি পারবা? আমি টানা 36 ঘন্টা না ঘুমায় থাকতে পারি এবং 36 ঘন্টার মানে অন্তত 20 ঘন্টা কাজ করতে পারি, আমার অভ্যাস আছে। আমি টানা 3 দিন 4 দিনও এই কাজ করছি যে অনলি 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করে ঘুমাইছি। ঘুমাই হচ্ছে যে প্রতিদিন টানা 15-16 ঘন্টা কাজ করছি। এরপরে আমার চোখ মুখ বসে যে ইয়া করে আমি একদম নাই। এরপরে কি হয়েছে, আমার ডিপ্রেস লাগা শুরু হয়েছে, এরপরে ঘুমই আসে না। এরপরে কি হয়েছে, ডিপ্রেশনের ওষুধ খাইছি। খাওয়ার পরে এবার আমি প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা পর্যন্ত ঘুমানো শুরু করছি। পরের 3 দিনে আমার হচ্ছে তোমার ইয়া হয়েছে, রিকভার হয়েছে। আমার শরীর পারে, ঠিক আছে। এখন আমি জানি না এইগুলা কইরে আমি আমার ভিতরে ইন্টারনাল কোনো প্রবলেম করে ফেলছি কিনা, ভবিষ্যতে বোঝা যাবে, 30, 35, 40 বছর বয়স হলে বোঝা যাবে। বাট আমি এটা পারি, আমি এটা করে সুস্থ আছি, কোনো মেজর প্রবলেম হয় না এখনো পর্যন্ত। আমি এটা পারি, তুমি তো পারবা না। আমি এটা করে লাইফে অনেক বড় বড় জিনিস অ্যাচিভ করছি। মানে ধরো আমি এত দূর পর্যন্ত আসছি, আমার অ্যাচিভমেন্টের পিছনে বহুত স্যাক্রিফাইস আছে, অনেক বড় বড় জিনিস অ্যাচিভ করছি। বাট তুমি যদি আমারটা অ্যাডাপ্ট করার ট্রাই করো, কখনোই পারবা না, পসিবল না। সো দ্য মেইন পয়েন্ট ইজ তোমাকে তোমার বায়োলজিক্যাল ক্লক বুঝতে হবে, বুঝে অ্যাডাপ্ট করতে হবে। আশা করি একদম কোরলি বুঝতে পারছি। আমি অনেকগুলো উদাহরণ দিলাম, দিয়ে তারপরে বুঝাইছি। সরি ভাইয়া, ভাই আমার নেট চলে গেছিল। হ্যাঁ সিনেমা বলো বলো বলো। ভাইয়া মানে উদ্ভাসের উইকলিতে আছে না, আমি সব ঠিক আছে, মানে আমি দেখছি পারি, বাট আমি ওখানে সময়ের জন্য মানে মিনিমাম 20 থেকে 25-30 মার্ক দিতেই পারি নাই। মানে বাসায় এসে দেখি সব পারি, কিন্তু ওখানে দিতেই পারি নাই। তো এটার জন্য অনেক খারাপ লাগতেছিল কয়েকদিন পরে। এখন মানে আমি যদি কন্টিনিউয়াস প্র্যাকটিস করি তাহলে কি মানে হবে? হ্যাঁ হবে। দেখো কয়েকটা প্রবলেম আমি অল্পতে বলে দিই। ফার্স্ট অফ অল তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিক নাই। সেকেন্ড অফ অল তোমার হচ্ছে যে সাবজেক্ট সিলেকশন ঠিক নেই। প্রথমে সাবজেক্ট সিলেক্ট করো, কোন সাবজেক্ট আগে করলে তুমি শেষ করতে পারো। সাপোজ ধরো প্রথমে বায়োলজি, তারপরে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, তারপরে ম্যাথ করলে শেষ করা যায়, সর্বোচ্চ পরিমাণ করা যায়। ফিজিক্স আগে, তারপর বায়োলজি, কেমিস্ট্রি, তারপর ম্যাথ ধরছিলাম। আচ্ছা, তো ফিজিক্স আগে তাহলে আছে না দিয়ে দিছিলাম, সোজা ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এই সিকোয়েন্সে ঠিক আছে। এবার ধরো তোমাকে প্রায়োরিটি সেট করতে হবে যে ধরো তুমি ফার্স্ট রানে যাবা, ফার্স্ট রানে যেগুলো একদম 100% শিওর ওগুলাই তুমি দাগাবা। মানে ধরো 25টা বায়োলজি কোশ্চেন আছে, তুমি প্রথম 5 মিনিটেই বা প্রথম 7 মিনিটেই 25টা বায়োলজি কোশ্চেন পড়ে ফেলছো এবং পড়ে দেখছো তুমি 8টা কমন পাইছো, বাকি 7 থেকে 8টা তুমি শিওর না, আর বাকি 7 থেকে 8টা কমনই আসে নাই। তো যেই 7টা তুমি একদম 100% শিওর, ওই 7টা 7 মিনিটে দাগাইছো, আর বাকিগুলো তুমি মানে পারো না। জাস্ট তুমি কোনগুলা মানে 50% শিওর ওগুলো দাগায় মানে ওগুলো আইডেন্টিফাই করে পরে কেমিস্ট্রিতে চলে গেছো। সেম গোজ টু কেমিস্ট্রি, 10 মিনিটে কেমিস্ট্রিতে 12টা মতো করছো একদম 100% শিওর, বাকি 13টা স্কিপ করছো। সেম ফর ম্যাথ, 10 মিনিটে তুমি করছো এরকম 13-14টা, বাকিগুলো স্কিপ। এভাবে যেগুলো 100% শিওর এগুলা তোমাকে দেখা যাচ্ছে যে টোটাল 1 ঘন্টা টাইম, তার ভিতর 40 মিনিটে করে ফেলতে হবে। এবার বাকি 20 মিনিটে তুমি সেকেন্ড রান দিবা। সেকেন্ড রানে যেটা হয় যে কোনো একটা প্রশ্ন তুমি 50% শিওর ছিল, ওটা তোমার ব্যাক। আমি এবার এভাবেই করছি, কিন্তু ফার্স্ট রান শেষ করার পর ওনারা বলার 5 মিনিট আছে, মানে তাহলে তোমার ফার্স্ট রানে তাহলে তোমার এখনো সিলেকশন প্রবলেম। তুমি ফার্স্ট রানে এখনো এমন কোশ্চেন সিলেক্ট করতেছো যেই কোশ্চেনগুলো তোমার টাইম কিল করতেছে। এটা হতে পারে। তাহলে এইটা তুমি ইয়া করো যে না, আমার সিলেকশনে আমি ব্রড করে ফেলতেছি, ফার্স্ট রানে আমি ব্রড করে ফেলতেছি, আমার ফার্স্ট রানে ন্যারো করতে হবে। একদম 100% শিওর গুলো আমি ফার্স্ট রানে রাখবো। তো এই জায়গাতে আরো এক সপ্তাহ কাজ করো, করার পর আমাকে আপডেট দিও, তাহলে আমি আরো কয়েকটা পার্সপেক্টিভ তোমাকে শেয়ার করতে পারবো। ওকে বলো ভাইয়া। আমি হচ্ছে নতুন জয়েন করছি, তো মানে কিভাবে এখন থেকে শুরু করব একটু যদি। ওকে, আমি 2 মিনিটে বলছি। প্রথমে আমি যেই ফ্লোতে পড়াচ্ছি আমার সাথে ফ্লো ধরবা। মানে ধরো আমরা মৌলের পর্যাবৃত্ত শুরু করব, আমি যেদিন থেকে শুরু করব মৌলের পর্যাবৃত্ত, আমার সাথে সাথে মৌলের পর্যাবৃত্তই পড়বা, অন্য চ্যাপ্টারে যাওয়ার দরকার নেই। আমি যেখান থেকে শুরু করছি এখান থেকেই পড়বা, এইটা শেষ করো। এই সাথে শেষ করার মাঝখানে যদি তুমি মনে করো যে টাইম পাচ্ছ, তাহলে তুমি এর পাশাপাশি অন্য কিছু পড়ো। যেমন আমি এই যে পূজা ছুটিতে 3-4 দিন অ্যাভেলেবল থাকবো না, এই 3-4 দিন ধরো তোমরা তো পড়াশোনা করবা না। আমি ধরো প্রতিদিন 12 ঘন্টা কাজ করি, করে আমার এখন 1 সপ্তাহ ছুটি নিলে আমার কোনো সমস্যা নেই, পার্সোনাল লাইফের সমস্যা নেই, কোনো কিছু সমস্যা নেই। বাট তোমার এখন সমস্যা। সো এই 4 দিন যদি আমাদের ছুটি থাকে, ওই 4 দিন তুমি কি করবা, একদম টানা
ওই গ্যাপটা ফিল করবা। কিভাবে গ্যাপ ফিল করবা? শুরু থেকে ক্লাস করো, প্রথমে পরিমাণগত রসায়ন ওই 4 দিনে পড়ে ফেলো, তারপরে পরে যদি কখনো এরকম গ্যাপ পাও সেই গ্যাপে তুমি হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন পড়ে ফেলো। কিন্তু এখন তুমি আমার সাথে আগাবা রুটিন অনুযায়ী, মানে সোজা কথা আমার সাথে বা উদ্ভাসের সাথে। আমি তো উদ্ভাসের সাথে আগাচ্ছি। উদ্ভাস মৌলের পর্যায়বৃত্ত শুরু করবে কবে?